আচ্ছা, সবাই কি আশা করি বোর্ড সবাই দেখতে পাচ্ছ। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকো তাহলে সবাইকে মেনশন দিয়ে দাও। আমরা অনলাইন জিকে ক্লাসে চলে এসেছি। আজকের টপিকটা খুবই সিম্পল টপিক। আমরা ক্লাস শুরু করে দিব। সবাইকে দ্রুত মেনশন করে দাও। ক্যামেরার পিছনে তোমাদের কমেন্ট টমেন্ট সব দেখা হবে, কে আছে কোন ভাই। ঠিক আছে, মাহিন ভাই আছে খুলনা মেডিকেল থেকে, ও কমেন্টস দেখে নিবে। তোমরা সবাই দ্রুত জয়েন দাও। জিকে টপিক আমরা জাস্ট মুক্তিযুদ্ধের কিছু পোর্শন আলোচনা করে শেষ করে দিব। ঠিক আছে, বেশিক্ষণ সময় দিব না, সর্বোচ্চ ম্যাক্সিমাম 40-45 মিনিট। ঠিক আছে, জাস্ট শেষ করে দেবো। ওকে, তাহলে ব্যাপারটা যে আমরা আমাদের জিকে টপিক পড়ছি। তার আগে আমি জাস্ট একটু ব্রিফিং দিই। আচ্ছা, ওয়াচিং কত আছে এখন ভাই? না, 36। ওকে, ঠিক আছে। তাহলে আমরা সবাই মেনশন দাও। সেটা যে আমরা মুক্তিযুদ্ধ পোর্শনটা নিয়ে কথাবার্তা বলবো। আমরা জাস্ট যেগুলো চুম্বক চুম্বক অংশ সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। বসো। আচ্ছা, এখন ব্যাপারটা যে দেখো আমাদের আসলে কি হয় যে আগে আমরা একটু যাই, যে ধরলাম যে আমরা ধারাবাহিক ঘটনাক্রমে আসি। সেটা যে আমরা একটু ব্রিফিং দিই। আমাদের 1947 সালে একটা দেশ বিভাগ হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং সেখানে ভারত পাকিস্তান নামে দুইটা আলাদা রাষ্ট্র তৈরি হয়। আমাদের রাষ্ট্রের নাম হয় পূর্ব পাকিস্তান। ঠিক আছে, তা এটা 47 সালের পর থেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের উপর একটা সোশ্যাল কালচারাল একটা ব্যারিয়ার তৈরি করে, যেটার প্রথম আঘাত হানে আমাদের ভাষার উপরে। ঠিক আছে, যার কারণে আমাদের 1952 সালে ভাষা আন্দোলন হয়। জাস্ট একটু শোনো, সবকিছুই লেখা আছে। ভাষা আন্দোলন হয় 1952 সালে। আচ্ছা, ঠিক আছে, ভাষা আন্দোলনে আমাদের 21শে ফেব্রুয়ারিতে অনেকেই জীবন দেয় গেল। এরপরে আমরা বুঝতে পারি যে আমাদের একটা নিজস্ব রাজনৈতিক সত্তা থাকা দরকার, রাজনৈতিক দল থাকা দরকার, যেটাকে আমরা 1953 সালের অনেক সময় যুক্ত ফ্রন্ট একটা দল তৈরি হয়। 1953 সালের 4 ডিসেম্বর যুক্ত ফ্রন্ট একটা দল তৈরি হয়। আমরা পরে 54 সালে ইলেকশনে জিতি। ঠিক আছে, এরপরে মনে করো যে 58 সালে সামরিক আইন জারি হয়, ইস্কান্দার মির্জা প্রেসিডেন্ট হন। পরে আইয়ুব খান আসেন, আমাদের উপর ডমিনেন্স শুরু করেন। ঠিক আছে, 62তে শিক্ষা আন্দোলন হয়, 66তে 6 দফা আন্দোলন হয়। বঙ্গবন্ধু ক্লাসে অলরেডি বলেছি যে 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি পেশ করেন। ঠিক আছে, এটা বলেছি। এরপরে 68 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়, সেখানে বঙ্গবন্ধুকে মিথ্যাভাবে ফাঁসানো হয়। হ্যাঁ, 35 জনকে আসামি করা হয়। সেখান থেকে প্রচন্ড গণ আন্দোলনের মুখে, ঠিক আছে, 1969 সালের 22 ফেব্রুয়ারি মামলাটা প্রত্যাহার করে নেওয়া হয়। বঙ্গবন্ধু মুক্তি পান। আর 23 ফেব্রুয়ারি তাকে তোফায়েল আহমেদ রেসকোর্স ময়দানে জাস্ট বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। এর মাঝখানে কিন্তু 69 গণঅভ্যুত্থান আমাদের অনেকেই মারা যায়। শহীদ আসাদ মারা যান, ছাত্র মতিউর মারা যায়। ঠিক আছে, শামসুজ্জোহা প্রফেসর মারা যান, অনেকেই মারা যান। বিভিন্ন ডেটগুলো আমাদের পড়তে হবে, জাস্ট আমি একটা ওভারভিউ দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমাদের যা 70 সালে আমাদের একটা ইলেকশন হয়, জাতীয় পরিষদের ইলেকশন, প্রাদেশিক পরিষদের ইলেকশন। সেই ইলেকশনে আমরা খুব ভালোভাবে জিতে যাই। ঠিক আছে, জিতি, আওয়ামী লীগ জিতে যায় নৌকা প্রতীক নিয়ে, জয় বাংলা স্লোগান নিয়ে। ঠিক আছে, আচ্ছা, এখন 71 সালে আলটিমেটলি টাল বাহানা শুরু হয়। ঠিক আছে, 2রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 3রা মার্চ জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ঠিক আছে, ওকে, 7 মার্চের একটা ভাষণ দেওয়া হয়, সেগুলো নিয়ে আমরা সামনে পড়বো। এরপরে 18 মার্চের নীল নকশা করা হয় কিসের? অপারেশন সার্চ লাইটের। ঠিক আছে, এরপরে আমাদের 25শে মার্চ আসে, কালো রাত শুরু হয়। মাঝখানে 9 মাস যুদ্ধ চলে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুকে করাচি কারাগারে বন্দি করে রাখা হয়। এরপরে দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হই। 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। 16 ডিসেম্বর আমরা স্বাধীন হই। বঙ্গবন্ধু 10 জানুয়ারি ফেরেন 1972, স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ঠিক আছে, এটাই মুক্তিযুদ্ধ, জাস্ট একটা বেসিক থিওরি। ঠিক আছে, তো ওটাই আমরা একের পর এক আসবো। জাস্ট আমরা যতটুকু তোমাদেরকে বলতে হয় মাঝে মাঝে কমেন্ট করতে বলবো। ঠিক আছে, ওরা কি সব শুনতে পাচ্ছে? ভয়েস টয়েস মোটামুটি রেগুলার? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সময় বেশিক্ষণ নিব না, খুব দ্রুত শেষ করবো। কমেন্ট করতে বলবো, কারণ অলরেডি আজকে তোমরা অনেকেই অফলাইনে ক্লাসটা করে ফেলছো। ঠিক আছে, জাস্ট একটা অনলাইন একটা যে রিভিউর মতো, যে কতটুকু তোমাদের ব্রেন রিফ্রেশমেন্টের জন্য। ঠিক আছে, যাই হোক, তাহলে চলে আসি। খেয়াল করো, সেটা যে 2রা মার্চ কি হয়? ছাত্র সংগ্রাম পরিষদ তৈরি হয় 2রা মার্চ। ঠিক আছে, 2রা মার্চ তৈরি হয়। তাহলে কথা তোমার প্রশ্ন হবে, বাংলাদেশের পতাকা প্রথমবারের মতো উত্তোলন হয় কয় তারিখ? 2রা মার্চ। অর্থাৎ বাংলাদেশের পতাকা প্রথমবারের মতো উত্তোলন হয় কয় তারিখ? 2রা মার্চ বা 2 মার্চ। কোন আন্দোলনের সূচনা হয়? অসহযোগ আন্দোলনের সূচনা হয়। অসহযোগ আন্দোলনে একটা স্লোগান ছিল, কি স্লোগান?
তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা। এটা ছিল আমার অসহযোগ আন্দোলনের স্লোগান। তো ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করেন কে? আ.স.ম. আব্দুর রব। কি বললাম? আ.স.ম. আব্দুর রব। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এখানে একটু এক্সট্রা পড়বা, কলা ভবন। কোন ভবন বলো ভাইয়া? কলা ভবনের বটতলায়। তাহলে আরেকবার বলি, আমাদের জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে 3রা মার্চ উত্তোলন হলো। এটা ঢাকা ভার্সিটির কলা ভবনের বটতলায় আ.স.ম. আব্দুর রব সর্বপ্রথম পতাকাটা তোলেন। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। তাহলে জাতীয় পতাকা দিবস কবে? 3রা মার্চ। জাতীয় পতাকা দিবস কবে বলো ভাইয়া? 3রা মার্চ। তাহলে সবাই একটু কমেন্টে জানাও আমাদের জাতীয় পতাকা দিবস কবে। আচ্ছা, এখন খেয়াল করো যে আমরা একটু দ্রুত এগোচ্ছি, কারণ জানি যে তোমাদের ম্যাক্সিমামেরই আজকে অফলাইনে ক্লাসটা করা হয়েছে, এবং আমি ছিলাম একটা সাইডে, তোমাদের ফাহিম ভাই ছিল, আর তোমাদের খুলনার প্রসেনজিৎ দা ছিল, খুলনা মেডিকেল কলেজে। সবাই অত্যন্ত সুন্দর ক্লাস নিয়েছে, আমি বাদে, আমি অত ভালো ক্লাস নেই না, যা হোক সেটা হচ্ছে। তাহলে এবারে শোনো 3রা মার্চ। 3রা মার্চ দেখো কি হয়, খেয়াল করো, জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন কবে? 3রা মার্চ। ভাই আগে একটু বলি, খেয়াল করো যে 3রা মার্চে কি হয়? জাতীয় সঙ্গীত প্লাস জাতীয় পতাকা উত্তোলন। শুধু জাতীয় পতাকা উত্তোলন হয় 3রা মার্চ, জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন 3রা মার্চ। আচ্ছা ঠিক আছে, বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেয়া হয়। কে দেন? এই দেখো, জাতির জনক ঘোষণা করা হয় আ.স.ম. আব্দুর রব। তাহলে আ.স.ম. আব্দুর রব বঙ্গবন্ধুকে কি উপাধি দিয়েছেন? জাতির জনক। তাহলে আমরা পড়িয়েছি বা জানি তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুকে কি দিয়েছে? বঙ্গবন্ধু। 2টা উপাধি, তোফায়েল আহমেদ দিয়েছেন বঙ্গবন্ধু উপাধি, আর আ.স.ম. আব্দুর রব দিয়েছেন জাতির জনক উপাধি। কোথায় দিয়েছে জাতির জনক উপাধি? পল্টন ময়দানে। কোন ময়দানে বলো ভাইয়া? পল্টন ময়দানে। ঠিক আছে, তাহলে গেল। এবং সাথে ওই দিন, কোন দিন ভাইয়া? 3রা মার্চ বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয়। মাইনর কি কমেন্ট করছে? সবাই 2রা মার্চ মোটামুটি বলছে। যাও, কমেন্ট কিন্তু রেগুলার দেখা হচ্ছে। কমেন্ট করলে হয় কি যে একটু মনে করো যে পড়াটা ভালো হয়। একটু দ্রুত এগোবো, কারণ হচ্ছে তোমাদের এটা মোটামুটি পড়া হয়ে গেছে। তাহলে যেটা বললাম, বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ঘোষণা 3রা মার্চ। ঠিক আছে, 3রা মার্চ ইস্তেহার ঘোষণা করেন কে? শাহজাহান সিরাজ। ঠিক আছে, শাহজাহান সিরাজ। তাহলে কে করেন ইস্তেহার ঘোষণা? শাহজাহান সিরাজ। তাহলে আমরা পড়লাম জাতির জনক হচ্ছে, জাতির জনক উপাধি দেন আ.স.ম. আব্দুর রব পল্টন ময়দানে। কবে? 3রা মার্চ 1971। আর আমরা জানি তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধি দেন 23শে ফেব্রুয়ারি 1969। ঠিক আছে, ওটা ছিল রেসকোর্স ময়দান, আর জাতির জনক উপাধি দেওয়া হয় পল্টন ময়দান। এতটুকু পড়লাম। এখন দেখো ভাই, 7 মার্চ। 7 মার্চ বঙ্গবন্ধু হচ্ছে ঐতিহাসিক ভাষণ দেন, যে ভাষণটাকে অনেক সময় আমেরিকান যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়, মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ এ ড্রিম সেই ভাষণের সাথে অনেক সময় তুলনা করা হয়। ঠিক আছে, তাই এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ঠিক আছে, ভাষণটা ছিল কত মিনিট? এটা হচ্ছে 18 মিনিট। কত মিনিট ভাইয়া? 18 মিনিট। আমরা 18ই অ্যান্সার দাগাবো, যদি 18 না পাই তাহলে 19 দাগাবো। তাহলে আমার এই ভাষণটা কয় মিনিট ছিল? 18 মিনিট। 18 মিনিট। এখন যদি বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেছেন ভাইয়া? 4 দফা দাবি পেশ করেছেন। কখন? দেখো তো, 7ই মার্চের ভাষণে। আমরা জানি যে যুক্ত ফ্রন্টের ইলেকশনে আমাদের 21 দফা ছিল। ঠিক আছে, 6 দফায় আমাদের 6 দফা ছিল। 69-এর গণঅভ্যুত্থানের সময় ছাত্র সংগ্রাম 11 দফা বলেছিল। ঠিক আছে, তুমি বুঝতে পারো যদি সমস্যা হয়। ঠিক আছে, আচ্ছা, এখন 7 মার্চে বঙ্গবন্ধু 4 দফা দাবি প্রকাশ করেন। এখন নেক্সট প্রশ্ন, 7 মার্চের ভাষণ লন্ডনের কোন পত্রিকায় ছাপা হয়? লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় ছাপা হয়। ঠিক আছে, 4টা দফা হচ্ছে সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, গণহত্যা তদন্ত করতে হবে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ঠিক আছে, লেখা আছে 7 মার্চের ভাষণ কখন শুরু হয়? বিকাল 3টা 20 মিনিট। টাইমিং নিয়ে এত মারামারি করার দরকার নেই। তাহলে 7ই মার্চের ভাষণ, এটা রেসকোর্স ময়দানে হয়েছিল। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। 18 মিনিটের একটা ভাষণ ছিল, এবং এই ভাষণটা লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় ছাপা হয়। আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। এখন তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও 7ই মার্চের ভাষণ কোন পত্রিকায় ছাপা হয়? কোন পত্রিকায় ছাপা হয় 7ই মার্চের ভাষণ? ঠিক আছে, গেল। এখন কথা হচ্ছে যে 7ই মার্চের ভাষণ তো হয়, এখন দেখো খেয়াল করো, 7ই মার্চের ভাষণের পরে বলে যে আমাদের সাথে টালবাহানা করা হচ্ছে, যার কারণে টালবাহানা করার জন্য ইয়াহিয়া খান, আইয়ুব খান, তারা কিন্তু আইয়ুব খান না, ইয়াহিয়া খান, তার যে প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো সহ, তারা জাস্ট পাকিস্তানে এসে সময় ক্ষেপণ করা শুরু করে। ঠিক আছে, বা পূর্ব পাকিস্তানে এসে অযথাই একটা মিটিং মিছিল করার চেষ্টা করে। ফাঁক তালে হচ্ছে একটা ষড়যন্ত্র চালু হয়। কিভাবে?
আমাদেরকে জাস্ট 25শে মার্চ রাতে একটা অপারেশনাল সার্চলাইট জাস্ট একটা আমাদেরকে নিধন করা হবে, যার কারণে বাট খেয়াল করো এটা আমাদের যারা হচ্ছে সেনাবাহিনী তারা কিন্তু খুব দ্রুত আগে বুঝতে পারে, যার কারণে যুদ্ধ শুরু হয় 26শে মার্চ, কিন্তু প্রথম প্রতিরোধ কিন্তু হয় 19শে মার্চ। তাহলে প্রথম প্রতিরোধ কবে হয়? 19শে মার্চ। কোথায় হয়? গাজীপুরের জয়দেবপুরে। তাহলে প্রথম প্রতিরোধ কোথায় হয়? গাজীপুরের জয়দেবপুরে। ঠিক আছে, এখন খেয়াল করো যে পাকিস্তানদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়? গাজীপুরের জয়দেবপুরে। কারা করে? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তাহলে গাজীপুরের জয়দেবপুরে প্রথম প্রতিরোধ এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দ্বারা এই প্রতিরোধটা হয়, প্রথম সশস্ত্র প্রতিরোধ 19শে মার্চ। ঠিক আছে, এখন খেয়াল করো 25শে মার্চ, 2রা মার্চ যে পতাকা দিবসের সাথে সাথে আমার কি হয়েছিল? অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনটা শেষ হয়ে যায়। এবং মেইন ইম্পর্টেন্ট হচ্ছে অপারেশন সার্চলাইট। হোয়াট ডু ইউ মিন বাই অপারেশন সার্চলাইট? বাঙালি নিধন অভিযানের সাংকেতিক নামকে বলা হয় অপারেশন সার্চ লাইট। ঠিক আছে, প্রথমে ঢাকা ক্যান্টনমেন্টের আক্রমণ করা হয় এবং রাজারবাগ, খেয়াল করো প্রথম আক্রমণের শিকার হয় রাজারবাগ পুলিশ লাইন। মাহিন কি কমেন্ট করছে? যেটার নাম বলো। আচ্ছা আচ্ছা, জান্নাত মেহজাবিন মারুফা রুকসানা, তোমাদেরকে ধন্যবাদ। সাবধান, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তোমরা একটু কমেন্ট করে যাও, আমার ক্লাস খুব দ্রুত শেষ করে ফেলবো। হ্যাঁ, এটা সবই পড়ছো আজকে, জাস্ট রিভিউ করা। আচ্ছা, তাহলে আমাদের 25শে মার্চ রাতে বঙ্গবন্ধু কি করেন ভাইয়া? ওয়্যারলেস মারফতে আমাদের স্বাধীনতা ঘোষণা দেন। স্বাধীনতা ঘোষণায় বলা ছিল, দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, আই কল আপন দ্য পিপল অফ বাংলাদেশ ফর এভার ইউ হ্যাভ ব্লা ব্লা ব্লা। এটা তোমাদের পরীক্ষাতে আসবে না, বাট আসবে এটা যে কখন স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দেন। এটা হচ্ছে ভালো টার্মটা হচ্ছে 25শে মার্চ দিবাগত রাত অথবা 26শে মার্চ প্রথম প্রহর, অর্থাৎ 25শে মার্চ দিবাগত রাত আর 26শে মার্চ প্রথম প্রহর, এই সময় স্বাধীনতার ঘোষণাটা আমার হচ্ছে দেয়া হয়। ঠিক আছে, আচ্ছা এটা আমি বুঝতে পারলাম। তাহলে 25শে মার্চ রাতে শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন। ঠিক আছে, 26শে মার্চ দিন চট্টগ্রামের এম.এ. হান্নান বঙ্গবন্ধুর পক্ষে, দেখো কোথা থেকে? চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এম.এ. হান্নান স্বাধীনতার ঘোষণাটা প্রচার করেন। ঠিক আছে, এবং এটা দেখলাম যে চাকরি পরীক্ষার প্রশ্ন, কার মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন? অ্যান্সার হবে হচ্ছে ওয়্যারলেসের মাধ্যমে। তারিখটা বলি, দেখো 26শে মার্চ লেখা আছে, আসলে 26শে মার্চ কি বলতো ভাইয়া? প্রথম প্রহর। 26শে মার্চের প্রথম প্রহর। ঠিক আছে, বা 25শে মার্চ দিবাগত রাত, দুইটা কখনো একসাথে অপশনে থাকবে না। আচ্ছা ঠিক আছে, এখন বঙ্গবন্ধুকে তো মনে করো যে জাস্ট তাকে আটক করে নিয়ে যাওয়া হলো করাচিতে নিয়ে যাওয়া হলো। ঠিক আছে, এখন 3 দিন পরে নিয়ে যাওয়া হলো। এখন আমাদের যে মেইন নেতারা ছিল তারা কিন্তু আলটিমেটলি চলে গেলেন কোথায়? মুজিবনগরে। এবং মুজিবনগর নামটা কিন্তু প্রথমে মুজিবনগর ছিল না, নামটা ছিল হচ্ছে মেহেরপুরের বৈদ্যনাথ তলার ভবের পাড়া গ্রাম। ঠিক আছে, ওর একটা আম্র কাননে আমাদের একটা মনে করো যে একটা সুন্দর একটা মিটিং অ্যারেঞ্জ করা হলো। ফার্স্টে কি হলো, যেটা আমাদের আসে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন, 17ই এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ। এই দুইটা সহজ জিনিসই পরীক্ষাতে আসে, আমরা ঘুরে ফিরে বারবার ভুল করি। কি বললাম? শপথ গ্রহণ 17ই এপ্রিল, শপথ 17 এপ্রিল, গঠন 10 এপ্রিল। তাহলে খেয়াল করো 10 এপ্রিল কি হয়? অস্থায়ী সরকার গঠন হয়। তাহলে অস্থায়ী সরকার গঠন কোথায় কবে হয়? 10 এপ্রিল 1971। কোথায়? মুজিবনগরের মেহেরপুর জেলার, আগের নামটা ছিল বৈদ্যনাথ তলার যে আম্রকারণ। ঠিক আছে, সাথে হচ্ছে ভবের পাড়া আছে, এক্সট্রা কি আছে? ভবের পাড়া আছে। লেখা আছে বাংলাদেশের স্বাধীনতা পত্র ঘোষণাপত্র জারি হয়। ঠিক আছে, আচ্ছা এখন এটা ইম্পর্টেন্ট, খেয়াল করো। যদি আমি একটু বলি তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এম.এ. হান্নান কোন কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন? কোন কেন্দ্র থেকে? আচ্ছা, এখন এতটুকু খেয়াল করি, আমরা কিন্তু 10ই এপ্রিল টপিকে আছি। ঠিক আছে, কোন টপিক আছে ভাইয়া? 10ই এপ্রিল টপিকে আছি। তাহলে খেয়াল করো সেকেন্ড যে স্টার লাইনটা, যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি হয় কবে? যেটা একটু আগে ছিল 10 এপ্রিল। ঠিক আছে, তাহলে 10 এপ্রিল আমার সরকার গঠন হলো, মুজিবনগর সরকার গঠন হলো, আর আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হলো। এখন 17ই এপ্রিল বলছে কি? খেয়াল করো ভাইয়া, শপথ গ্রহণ, অর্থাৎ মুজিবনগর সরকার শপথ গ্রহণ করবে কবে? 17ই এপ্রিল। ঠিক আছে, এখন দেখি শপথ গ্রহণ অনুষ্ঠানটা পরিচালনা করেন কে? আব্দুল মান্নান। পরিচালনা করেন কে? আব্দুল মান্নান। ঠিক আছে, আর শপথ বাক্য পাঠ করেন কে?
অধ্যাপক ইউসুফ আলী। অধ্যাপক ইউসুফ আলী অর্থাৎ মুজিবনগর সরকার 17 এপ্রিল আমার হচ্ছে গঠন হয় এবং এই সরকার সেটা হচ্ছে শপথ গ্রহণ হয় এবং আব্দুল মান্নান পরিচালনা করেন আর শপথ বাক্য পাঠ করেন ইউসুফ আলী। হ্যাঁ, একটা ব্যাপার মনে রাখবা, হান্নান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ওরাই কমেন্ট করছে চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে। আচ্ছা, কয়েকজনের নাম বলো চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে। সামনে জান্নাত আনিশা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। একটু কমেন্টে থাকো। জাস্ট আমাদের ক্লাস কিন্তু খুব দ্রুত এগোচ্ছে, কারণ তোমাদের সবই মোটামুটি পড়া হচ্ছে এবং এখান থেকে তোমার 2 থেকে 3 মার্কস আসবে, বুঝতে পারছো? তাহলে 17 এপ্রিল শপথ গ্রহণ, যেটা বলছিলাম, মান্নান আর হান্নান মুজিবনগরে মহাসে এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন মান্নান, বুঝতে পারছো? আর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধুর পক্ষে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে হান্নান। স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে দিয়েছেন হান্নান, মুজিবনগরের এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন মান্নান, বুঝতে পারছো? আর শপথ বাক্য পাঠ করেছেন কে? অধ্যাপক ইউসুফ আলী। ঠিক আছে, এতটুকু পড়ো। এই দিনেই স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়। একটা কথা আমি একটু বলি, স্বাধীনতার ঘোষণা আর স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু এক জিনিস না। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন 26শে মার্চ বঙ্গবন্ধু, বুঝতে পেরেছো? এখন আসি স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র জাস্ট পত্র যেটা ঘোষণা দিয়েছেন ওটাকে একটা রিটেন ইনফর্মড লাইনে জাস্ট একটা পেজ আকারে লেখা, বুঝতে পারছো? তাহলে ওটা আমার 10 এপ্রিল আনুষ্ঠানিকভাবে জারি হয়। কত এপ্রিল? 10 এপ্রিল আনুষ্ঠানিকভাবে জারি হয় ঘোষণাপত্র। আর এই ঘোষণাপত্র পাঠ করেন কে? ইউসুফ আলী। অর্থাৎ যদি বলি ঘোষণাপত্র পঠিত হয় কবে? 17 এপ্রিল। তাহলে ভাই আরেকবার বলি, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শেখ মুজিবুর রহমান 26শে মার্চ, ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি হয় 10 এপ্রিল, 17 এপ্রিল শপথ গ্রহণ হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মতে মুজিবনগর, মতে মান্নান, ঠিক আছে? এবং এখানে শপথ বাক্য পাঠ করান কে? অধ্যাপক ইউসুফ আলী। এবং অধ্যাপক ইউসুফ আলী এই ঘোষণাপত্রটাও পাঠ করেন। যদি বলা হয় স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম পঠিত হয় কবে, অ্যান্সার কি হবে? 17 এপ্রিল। কি হবে? 17 এপ্রিল। আশা করি ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। পিডিএফ দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, যারা মিস করেছো পেরে যাবে। 14 ডিসেম্বর কি হয়? বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। 16 ডিসেম্বর কি হয়? রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। কি হয় বলো ভাই? ওই দিন ছিল বৃহস্পতিবার। আমাদের দেশের ইতিহাসের মেইন দিনগুলো কিন্তু বৃহস্পতিবার, জানো সেটা কিভাবে? 1952 সালের ভাষা আন্দোলন ছিল কি বলো ভাইয়া? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি কিন্তু ছিল বৃহস্পতিবার, জানো? 8 সাল কিন্তু ছিল বৃহস্পতিবার। 1971 সালের 25শে মার্চ গণহত্যা দিবস, ওই দিনে কিন্তু ছিল বৃহস্পতিবার, বুঝতে পেরেছ? 16 ডিসেম্বর আমরা শত্রু মুক্ত হই, বিজয় অর্জন করি, ওই দিনে কিন্তু ছিল বৃহস্পতিবার। ম্যাক্সিমাম দিনগুলো কিন্তু বৃহস্পতিবার, ইম্পর্টেন্ট দিনগুলো বৃহস্পতিবার। আর শোক দিবস 15 আগস্ট শুক্রবার। শোক দিবস শুক্রবার, শোক দিবস শুক্রবার, ঠিক আছে? আচ্ছা, জাস্ট এতটুকু, বার খুব একটা আসে না, তোমাদের জাস্ট একটু মানে কনফিউশন ক্লিয়ার করার জন্য। তাহলে আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র জারি হয় 10 এপ্রিল, ঘোষণাপত্র পঠিত হয় 17 এপ্রিল। ঘোষণাপত্র পাঠ করেন কে? ইউসুফ আলী। শপথ বাক্য পাঠ করান কে? ইউসুফ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন কে? আব্দুল মান্নান। তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি হয় কবে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটা চলে আসি বক্সে। খুব দ্রুত এগোবো, ক্লাস কিন্তু খুব বেশি আমার মনে হয় না, যারা অফলাইনে ক্লাস করেছো তাদের জাস্ট অল্প দ্রুত বললে তোমরা কাজ করতে পারবে। এখন আসি ভাই অপারেশন সার্চলাইট। তাহলে বাঙালি নিধন অভিযানের প্রথম নাম কি ভাইয়া? অপারেশন সার্চলাইট। মনে রাখতে হবে, অপারেশন সার্চলাইটের আগের একটা নাম ছিল, তার নাম কি? অপারেশন ব্লিজ। তার নাম কি ছিল বলো ভাইয়া? অপারেশন ব্লিজ। তাহলে অপারেশন ব্লিজ একটা নাম, তারপরে নাম হয়েছে অপারেশন সার্চলাইট, ঠিক আছে? এটা গেল। তাহলে বাঙালি অভিযানের সাংকেতিক যে আমার নিরীহ বাঙালিদের অভিযান হত্যাকাণ্ডের সাংকেতিক নাম হচ্ছে অপারেশন সার্চলাইট, ঠিক আছে? এখন প্রশ্ন হবে যে অপারেশন সার্চলাইটের নীল নকশা করা হয় কবে? 18 মার্চ 1971। তাহলে খেয়াল করো, 18 মার্চ নীল নকশা করা হলো। 19শে মার্চ কিন্তু জয়দেবপুরের গাজীপুরে প্রথম সশস্ত্র অভিযান হলো। আবার বলি, টিক্কা খান নীল নকশা করেছিলেন 18 মার্চ। 19 মার্চ কিন্তু গাজীপুরের জয়দেবপুরে প্রথম সশস্ত্র অভিযান হলো, ঠিক আছে? সার্চলাইট কবে পরিচালিত হয় বলেছি, ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট দিনগুলো হচ্ছে বৃহস্পতিবার। 25শে মার্চ দেখো ভাইয়া বৃহস্পতিবার। তাহলে বাংলাদেশের ইতিহাসের কোনটা কালো রাত বলো ভাইয়া? 25শে মার্চ হচ্ছে কালো রাত। কোনটা গণহত্যা দিবস? 25শে মার্চ, ঠিক আছে? ওই যে বলেছি অপারেশন সার্চলাইটের পূর্ব নাম কি ছিল বলো তো ভাইয়া? অপারেশন ব্লিজ।
অপারেশন ব্লিস ছিল হচ্ছে আমার অপারেশন সার্চলাইটের পূর্ব নাম, অপারেশন ব্লিস। এটা একটা গেল। এখন দেখো লেখা আছে অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনাকারী কারা, সেটা হচ্ছে জেনারেল টিক্কা খান আর হচ্ছে রাও ফরমান আলী। কি বললাম? জেনারেল টিক্কা খান আর হচ্ছে রাও ফরমান আলী। এটা ইম্পর্টেন্ট। তাহলে 1 নম্বরে হচ্ছে টিক্কা খান আর 2 নম্বরে হচ্ছে রাও ফরমান আলী। এখন রাও ফরমান আলী নামটা কেন ইম্পর্টেন্ট? টিক্কা খান বললেই আমরা পারতাম। রাও ফরমান আলী এ কারণে ইম্পর্টেন্ট, রাও ফরমান আলীকে ঢাকা শহর অ্যাটাক করার মেইন দায়িত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করা হয় যে অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনাকারীকে, অ্যান্সার হবে হচ্ছে আমার টিক্কা খান। ঠিক আছে, একটা বললে একটা টিক্কা খান। যদি বলা হয় অপারেশন সার্চলাইট তোমার পরিকল্পনা করেছেন ঢাকা শহরের, কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? অ্যান্সার হবে রাও ফরমান আলী। ঢাকা শহর বললে কি হয় বলো ভাইয়া? রাও ফরমান আলী। ঠিক আছে, তাহলে সার্বিক নেতৃত্ব কে দেন? সার্বিক নেতৃত্ব দেন হচ্ছে জেনারেল টিক্কা খান। ঠিক আছে, আচ্ছা মাহিন, ওরা কি কমেন্টে এটা অ্যান্সার পেরেছে? হ্যাঁ, একদম জাস্ট 17। আচ্ছা, জাস্ট ভাই ওটা 17 এপ্রিল হবে না? সবাইকে 10 এপ্রিল বলছে? হ্যাঁ, তাহলে আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র জারি হয়, জারি, ঘোষণাপত্র জারি, অ্যান্সার হবে 10 এপ্রিল। ঘোষণাপত্র পঠিত হয় 17 এপ্রিল। পাঠ করেন কে? ইউসুফ আলী। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে, খেয়াল করো যে প্রথম 25শে মার্চ রাতে প্রথম যে আক্রমণটা কোথায় হয় বলেছি আমি, সেটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনে। কোথায় বললাম বলো ভাইয়া? রাজারবাগ পুলিশ লাইনে। বঙ্গবন্ধুকে কখন গ্রেফতার করা হয়? খুবই আসে, এটা টার্ম, দুইটা টার্ম বলি, 25শে মার্চ দিবাগত রাতে অথবা 26শে মার্চ প্রথম প্রহরে। দুইটা কখন একসাথে অপশনে থাকবে না। 25শে মার্চ কেউ বলে রাত 1:30, কেউ বলে রাত 2টা, টাইমিং কখন আসে না ভাইয়া। ঠিক আছে, জাস্ট 25শে মার্চ 26শে মার্চ। ঠিক আছে, তাহলে 25শে মার্চ দিবাগত রাতে, 26শে মার্চ আমার হচ্ছে প্রথম প্রহরে। এখন খেয়াল করো, একটা গল্প না, এটা সত্যি কথা। বঙ্গবন্ধুকে যখন হচ্ছে প্রথম গ্রেফতার করা হয় তখন হচ্ছে আমরা জানি যে আর্মি অফিসাররা নিজেদের মধ্যে বিভিন্ন সাংকেতিক ভাষায় কথা বলে, ওরা কিন্তু নর্মাল ভাষায় কথা বলেন। ঠিক আছে, তাই সাংকেতিক ভাষাটা কেমন ছিল যখন তাকে গ্রেফতার করা হয়? গ্রেফতার করে মানে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, ঘোষণা দেওয়া শেষ, এরপরে 1 ঘন্টা পরে তাকে গ্রেফতার করে জিপে তোলা হয়েছে। এ সময় পাকিস্তানি মেজররা প্রায় ওয়্যারলেস যোগে এখানকার যে জওয়ানরা গ্রেফতারের কাজে ছিল তাদেরকে ফোন করে মানে ওয়্যারলেসে শুনছে যে মেজর নাদিম, ইজ দ্যাট মিশন ক্লিয়ার, ইজ দ্যাট মিশন ক্লিয়ার? তখন ওরা বলছিল অ্যান্সারে, যারা গ্রেফতার করেছে, ইয়েস স্যার, দ্য মিশন ওয়াজ ক্লিয়ার, ইজ ট্রু ক্লিয়ার, বিকজ দি বিগ বার্ড ইজ নাও ইন দ্য কেজ। কি বললাম? দি বিগ বার্ড ইজ নাও ইন দ্য কেজ, অর্থাৎ সাংকেতিক ভাষা, যাতে অন্য কেউ বুঝতে না পারে। তাহলে এখানে দেখো বঙ্গবন্ধুকে জিপের মধ্যে তোলা হয়েছে, এটাকেই ওরা সাংকেতিক ভাষায় বলছে বড় পাখি খাঁচার মধ্যে ঢুকছে। তাহলে অপারেশন বিগ বার্ড নামটা কি? সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে গ্রেফতার এর মিশনের যে সাংকেতিক নাম, তার নাম হচ্ছে অপারেশন বিগ বার্ড। তাহলে বঙ্গবন্ধুকে গ্রেফতারের মিশনের সার্বিক নাম কি? অপারেশন বিগ বার্ড। বিগ বার্ডকে বঙ্গবন্ধু। ঠিক আছে, এরপরে দীর্ঘদিন শেখ মুজিবুর রহমানকে বন্দী করে রাখা হয়েছিল পাকিস্তানের করাচি শহরের মিওয়ান ওয়ালি কারাগারে। ঠিক আছে, প্রথমে ফয়সালাবাদের লায়ালপুরে রাখা হয়, এরপর অনেকদিন মিওয়ান ওয়ালি কারাগারে ছিল। আচ্ছা, পোড়া মাটির নীতি, এই নীতিটা কি? আচ্ছা, এটা কারদের জন্য? পাকিস্তান বাহিনীদের জন্য। নীতিটা হচ্ছে যে পোড়া মাটির নীতি, ব্যাপারটা হচ্ছে যে টিক্কা খান বলেছিলেন এ দেশের মানুষ চাই না, মাটি চাই। কে বলেছেন? টিক্কা খান। খালি টিকিয়া খায়, বুঝতে পারছো? টিক্কা খান কি এদেশের মাটি চাই না, মাটি চাই, মানুষ চাই না। তার মানে প্রয়োজনে সবকিছু ধ্বংস করে মাটি পুরায় দাও, সবকিছু পুরায় দাও, তারপরে আমার মাটি চাই। এই জন্য পোড়া মাটির নীতি কাদের জন্য প্রযোজ্য বলো ভাইয়া? পাকিস্তান বাহিনীর জন্য। তাহলে এখানে কি শিখলাম? অপারেশন সার্চলাইটের পূর্ব নাম হচ্ছে অপারেশন ব্লিজ, আর বঙ্গবন্ধুকে গ্রেফতার মিশনের নাম হচ্ছে অপারেশন বিগ বার্ড। 25শে মার্চ প্রথম রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করা হয়। মূল পরিকল্পনায় ছিলেন হচ্ছে আমার টিক্কা খান। ঢাকা শহরের আক্রমণের নির্দেশ দেওয়া হয়েছিল রাও ফরমান আলীকে, আর পোড়ামাটির নীতি প্রযোজ্য হচ্ছে পাকিস্তান বাহিনীর জন্য। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে ঢাকা শহর আক্রমণের নির্দেশ, অপারেশন সার্চলাইটের ক্ষেত্রে ঢাকা শহর আক্রমণের নির্দেশ কাকে দেয়া হয়েছিল, একটু কমেন্টে আমাকে জানাবো। ঠিক আছে, এখন আমরা যেটাই বললাম ওটারই জাস্ট জিস্ট, আমরা খুব দ্রুত এগোবো জাস্ট তোমাদের রিক্যাপ করার জন্য। ঠিক আছে, তাহলে মুজিবনগর অস্থায়ী সরকার কবে গঠন হয়? অস্থায়ী সরকার গঠন হয় হচ্ছে কোথায় হয়? মেহেরপুরের মুজিবনগরে। কবে গঠন বলছি? গঠন 10 এপ্রিল, আর হচ্ছে শপথ গ্রহণ 17 এপ্রিল। বলেছি যে অস্থায়ী সরকারের শপথ বাক্য পাঠ করানকে
অধ্যাপক ইউসুফ আলী। শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। ঠিক আছে, অস্থায়ী সরকারের মন্ত্রণালয় ছিল কয়টা? অস্থায়ী সরকারের মন্ত্রণালয় ছিল 12টা। এখন খেয়াল করো, আমরা 5 আর 13 একসাথে পড়বো। তাহলে মন্ত্রণালয় ছিল হচ্ছে 12টা, আর খেয়াল করো মন্ত্রিসভার সদস্য ছিল 6 জন। তাহলে মন্ত্রণালয় ছিল 12টা, মন্ত্রিসভার সদস্য ছিল 6 জন। এটা ইম্পর্টেন্ট, মন্ত্রণালয় 12টা, মন্ত্রিসভার সদস্য 6 জন। ঠিক আছে, এরপরে খেয়াল করো যে রাজনৈতিক দল অংশ, এটা খুব একটা দরকার নেই, উপদেষ্টা পরিষদ তৈরি করা হয়, খুব একটা দরকার নেই, জাস্ট রিডিং পড়তে পারো। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোথায়? মুজিবনগর। বিসিএস এর প্রশ্ন, বাংলাদেশের রাজধানী ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ নাকি ঢাকা? তোমরা অনেকে আজকে ক্লাসে বলেছো ঢাকা উত্তর না ঢাকা দক্ষিণ, কনফিউজ। বাবা, বাংলাদেশের রাজধানী একটাই, সেটা হচ্ছে ঢাকা শহর, সেটা ঢাকা শহর। আর যদি বলা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোথায় ছিল, ওটা হবে আনসার মুজিবনগর। ঠিক আছে, বাংলাদেশে অনেক রাজধানী আছে, বাণিজ্যিক রাজধানী আছে, ঠিক আছে, পর্যটন রাজধানী আছে, তার দরকার নেই আমার। আমি আজকের যেহেতু মুক্তিযুদ্ধ ক্লাস, এতটুকু বলি, প্রথম অস্থায়ী রাজধানী ছিল হচ্ছে মুজিবনগর। ঠিক আছে, ওরাই কমেন্ট করছে, মানে কার নাম বেশি বলছে? আচ্ছা, ওরা কি রাউফ ফরমান আলী? হ্যাঁ, অ্যান্সারটা কিন্তু ভাই রাউফ ফরমান আলী হবে। ঠিক আছে, তোমরা কমেন্ট করছো, ভালো লাগছে। তাহলে এখন যেটা বললাম, যে খেয়াল করো, তাহলে এখন যেখানে আমরা ছিলাম, যে অস্থায়ী রাজধানী কোথায়? মুজিবনগর। এখন আমরা জানি যে বঙ্গবন্ধুকে তখন হচ্ছে মানে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, বঙ্গবন্ধু তখন অনুপস্থিত ছিল। তারই স্মৃতি রক্ষার্থে আমার বৈদ্যনাথ তলার যে ভবের পাড়া, সেই গ্রামের নামকরণ করা হয় মুজিবনগর। তাহলে মুজিবনগর নামটা কে দিয়েছিলেন? বঙ্গবন্ধুর খুবই কাছের লোক তাজউদ্দিন আহমেদ। এটা ইম্পর্টেন্ট, যে মুজিবনগর নামকরণ কে করেন, সেটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এটা কুষ্টিয়া জেলার অধীনে ছিল। এখন যে প্রশ্নটা একটু আগে কমেন্টে করেছি, ওটাই জাস্ট হচ্ছে এখানে রিক্যাপ করা। কি রিক্যাপ করা? যে স্বাধীনতার ঘোষণাপত্র দেখো আনুষ্ঠানিকভাবে জারি হয় কবে? বলেছি 10ই এপ্রিল। তাহলে স্বাধীনতার ঘোষণা না, কিন্তু ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি হয় কবে বলো ভাইয়া? 10 এপ্রিল 1971। ঠিক আছে, আর এটা পড়িয়েছি স্বাধীনতার ঘোষণাপত্র পঠিত হয় কবে? 17 এপ্রিল 1971। কে পাঠ করেন সেটাও বলেছি, অধ্যাপক ইউসুফ আলী। এখন এটা খুব ইম্পর্টেন্ট, 17 নম্বর একটা পয়েন্ট, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আর মুক্তিযুদ্ধের সেনাপতি দুইজন কিন্তু এক লোক না। তাহলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সবার কিছু নায়ক, বাংলাদেশের নায়ক একজনই, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একজনই নায়ক বাংলাদেশের। আর যদি বলা হয় সেনাপতিকে MAG ওসমানী, তাহলে কি বললাম ভাই? আরেকবার বলেন। সর্বাধিনায়ক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর MAG ওসমানী তিনি হচ্ছেন সেনাপতি। সেনাপতি মানে 3 বাহিনীর প্রধান। এই টার্মটা এখন অবসলেট হয়ে গেছে, বাট যেটা জানতে হবে, সর্বাধিনায়ক, নায়ক একজনই, সেটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেনাপতির এটা MAG ওসমানী, একটু পরে আসছি। এখন মুজিবনগর স্মৃতিসৌধ ভাইয়া কোথায় অবস্থিত হবে? দেখো ভাইয়া, সেটা ভবের পাড়ার বৈদ্যনাথ তলাতেই আমার হচ্ছে অবস্থিত হবে। ঠিক আছে, এখন খেয়াল করো স্মৃতিসৌধের স্থপতির নাম কি? স্থপতির নাম হচ্ছে তানভীর কবির। তানভীর কবির। এখন মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের সচিবালয় কোথা থেকে পরিচালিত হতো? এটা আমাদের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, 8 নং থিয়েটার রোড, কলকাতা। 8 নং থিয়েটার রোড, কলকাতা। ঠিক আছে, এখন এটা যদি আমি একটু বলি যে ভাইয়া এই ব্যাপারটা কি হয়েছিল, আসলে হয়েছিল কি, 10 এপ্রিল আমার মুজিবনগর সরকার গঠন হয়, 17 এপ্রিল হচ্ছে আমার শপথ গ্রহণ হয়। ঠিক আছে, 3 দিন পরে 20 এপ্রিলই পাকিস্তানি বাহিনী বোমা মেরে মুজিবনগরকে হাওয়া করে দেয়, মানে মুজিবনগরকে অনেকটা ওই জায়গাটা ধ্বংস করে দেয়। সুতরাং ওখানে কিন্তু সচিবালয় চালানোর মতো অবস্থা ছিল না, বাধ্য হয়ে আমাদের যারা নেতা নেত্রী ছিল তাদেরকে বাধ্য হয়ে কলকাতায় পালিয়ে যেতে হয়। এবং এই যে নামটা 8 নং থিয়েটার রোড, কলকাতা, এটা আমাদের স্বাধীনতার সাথে অতপ্রতভাবে জড়িত, কারণ এই রোডটাতেই সচিবালয় পরিচালিত হয়েছিল, 8 নং থিয়েটার রোড, কলকাতা। ঠিক আছে, এখন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? ওই যে ইউসুফ আলী। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন ইউসুফ আলী, শপথ বাক্য পড়ানো ইউসুফ আলী। আচ্ছা, এখন চলে আসি কোন দুটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে। ঠিক আছে, স্বাধীনতার শপথ গ্রহণ অনুষ্ঠান কে পরিচালনা করেন? বলছি মুজিবনগর সরকার, পরিচালনা করেন মান্নান। আর হান্নান কি করেন? সে হচ্ছে জাস্ট বঙ্গবন্ধুর পক্ষে একটা ঘোষণা দিয়ে দেন। ঠিক আছে, আচ্ছা, মুজিবনগর দিবস, যেদিন শপথ গ্রহণ সেদিনই মুজিবনগর দিবস। এটা কি বলো ভাইয়া? প্রায় 17 এপ্রিল। এখন যদি বলা হয় মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির সভাপতি কে ছিলেন? মাওলানা ভাসানী, ইনি ছিলেন চেয়ারম্যান। জাস্ট নামগুলো পড়ি, তাজউদ্দিন আহমেদ ছিলেন সর্বদলীয় কমিটির আহ্বায়ক,
কমরেড মনি সিং ছিলেন, অধ্যাপক মোজাফফর আহমেদ ছিলেন, মনোরঞ্জন ধর ছিলেন। এটা দেখলাম চাকরি পরীক্ষাতে আসছে, মনোরঞ্জন ধর, তিনি একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন, বুঝতে পেরেছো। আর খন্দকার মোস্তাক আহমেদও ছিলেন। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা একটু পড়বা, মৌলানা ভাসানী চেয়ারম্যান, তাহলে সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যানকে মৌলানা ভাসানী, বুঝতে পেরেছো ভাইয়া। তাহলে এটা মোটামুটি আমরা বুঝলাম। এখন তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে মুজিবনগর সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান এটা পরিচালনা করেছিল কে? জাস্ট একটা নাম বললেই হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কমেন্ট করে জানাও, এতটুকু বললেই হবে। এখন এটা তো বলেছি, এরপরে ওটা তো এমন অ্যান্সারই আছে। আচ্ছা না সরি, এখন আসি সেটা হচ্ছে যেটা বলছি যে ভাই এটা বিসিএস এর প্রশ্ন, যে কোনটা মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি? জয় বাংলা। পত্রিকার নাম কি? জয় বাংলা। পত্রিকার নাম কি? জয় বাংলা। তাহলে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি? বিসিএস এর প্রশ্ন ভাইয়া, জয় বাংলা। এবার আসো খেয়াল করো, দুইটা সচিব পড়বো, একটা হচ্ছে ভাইয়া মন্ত্রী পরিষদ সচিব, আরেকটা হচ্ছে মুখ্য সচিব। খেয়াল করো, মুখ্য সচিব হচ্ছে রুহুল কুদ্দুস আর মন্ত্রী পরিষদ সচিব হচ্ছে হোসেন তৌফিক ইমাম বা এইচটি ইমাম। মন্ত্রী পরিষদ সচিব আর হচ্ছে আমার মুখ্য সচিব। তাহলে মন্ত্রী পরিষদ সচিব হচ্ছে তৌফিক ইমাম আর মুখ্য সচিব হচ্ছে ভাইয়া রুহুল কুদ্দুস। তা আমাদের জানতে হবে যেটা, সেটা হচ্ছে প্রায় ভুল হয়, তোমাকে প্রশ্ন দিবে নিচের কোন ব্যক্তি মুজিবনগর সরকারের মুখ্য সচিব? অপশনে কিন্তু তৌফিক ইমাম থাকবে, অপশনে রুহুল কুদ্দুস থাকবে, সুতরাং উল্টানো যাবে না। তাহলে ভাই আমরা এটা কেমনে করে পড়বো যদি বলি, খেয়াল করো যে মন্ত্রী, এটা রস্যই রস্যই ভাব আছে, তৌফিক রস্যই রস্যই ভাব আছে, ইমাম রস্যই রস্যই ভাব আছে, রস্যই ভাব থাকলে মন্ত্রী তৌফিক ইমাম, ঠিক আছে? আবার খেয়াল করো, মুখ্যতে রস্যকার আছে, রুহুল রস্যকার, হুতে রস্যকার, কুদ্দুসে রস্যকার, ঠিক আছে? তাহলে মন্ত্রী পরিষদ সচিব মন্ত্রী তৌফিক ইমাম, ঠিক আছে? মুখ্যু রুহু কুদ্দু সব কিন্তু রস্যকার, বুঝতে পারছো? মুখ্য সচিব রুহুল আমিন কুদ্দুস, বুঝতে পারছো? রুহুল কুদ্দুস। আর মন্ত্রী পরিষদের মন্ত্রী তৌফিক ইমাম মুখ্যু রুহু কুদ্দু, মনে থাকবে? তাহলে মন্ত্রী পরিষদের সচিব ছিলেন হচ্ছে ইমাম, সরি এটা একটু ছোট করি, ওকে। আচ্ছা, এখন যেটা বললাম, আর হচ্ছে আমার মুখ্য সচিব থাকবেন হচ্ছে রুহুল কুদ্দুস, ঠিক আছে? এটা আমরা এতটুকু পড়ি। আচ্ছা, এরপরে এতটুকু বুঝলাম। তাহলে এইচটি ইমাম, তাহলে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম জয় বাংলা, আর মন্ত্রী পরিষদ সচিব হচ্ছে তৌফিক ইমাম, আর হচ্ছে মুখ্য সচিব রুহুল কুদ্দুস। এতটুকু পড়লে হচ্ছে এরপরের বক্সটা আমাদের হচ্ছে 100% ম্যাট, ঠিক আছে? 100% ম্যাট এরপরের বক্সটা। আচ্ছা, খেয়াল করো কি বক্সে আছে, ওরা কমেন্ট করছে ওটার? হ্যাঁ, মিম জেসমিন সামনে এরা সবাই মান্নান লিখছে। গুড 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 গুড, ভেরি গুড। তাহলে অনুষ্ঠান পরিচালনা করানো হচ্ছে মান্নান, মুজিবনগর সরকার মান্নান, আর স্বাধীনতা ঘোষণা হান্নান। চলে আসি হচ্ছে গেল, এখন এই বক্সটা আমাদের আছে, বক্সটা খুব হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 100% ম্যাট, 100% ম্যাট বক্সটা। বক্সটা কি আছে দেখো ভাইয়া, এই যে মুজিবনগর সরকারের, খেয়াল করো, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সর্বাধিনায়ক মার্কা মারা অবদিকে, বাংলাদেশের নায়ক কয়জন? নায়ক একজন, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে বলতে পারো যে ভাই বাংলাদেশের নায়ক তো অনেকেই আছে, সাকিব খান, হিরো আলম। না ভাইয়া, এটা তো ওরা তো মনে করছে কোনো নায়কের পর্যায়ে পড়ে না, বাট বাংলাদেশকে যে যারা হচ্ছে অনেক ভালোভাবে এগিয়ে দিয়েছেন তাদের মধ্যে কিন্তু নায়ক একজন, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন খেয়াল করি ভাইয়া, উপরাষ্ট্রপতি আর অস্থায়ী রাষ্ট্রপতি, এটা হচ্ছে ভাইয়া দেখো সৈয়দ নজরুল ইসলাম, খুব আসে, ঠিক আছে? এখন খেয়াল করো, প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ইনি ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। কে ভাইয়া বলো? তাজউদ্দিন আহমেদ, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবর্তে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন আমার হচ্ছে বলো সৈয়দ নজরুল ইসলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন খেয়াল করো যে অর্থমন্ত্রী এম মনসুর আলী, মনে রাখবা মানি মনসুর, বা মনে রাখতে পারো মনসুর, মন কি চায়? মন টাকা চায়। তার কথা হচ্ছে দেখো মানি মনসুর, তাহলে অর্থমন্ত্রী মানি মনসুর, এম মনসুর আলী। এরপরটা খুব আসে, স্বরাষ্ট্রমন্ত্রী ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী AHM কামরুজ্জামান, ঠিক আছে? AHM কামরুজ্জামান। আচ্ছা, পররাষ্ট্র ও আইন মন্ত্রী ইনি হচ্ছেন খন্দকার মোস্তাক আহমেদ, ঠিক আছে? খন্দকার মোস্তাক আহমেদ। তাহলে কথা হচ্ছে, জানি যে বঙ্গবন্ধু মারা যাওয়ার সাথে আমার তাজউদ্দিন আহমেদের নাম আসে না, আমার হচ্ছে সৈয়দ নজরুল ইসলামের নাম আসে না, ঠিক আছে? বা অন্য কারো নাম আসে না, কিন্তু বঙ্গবন্ধু মারা যাওয়ার সাথে কালপ্রিট হিসেবে কেন খন্দকার মোস্তাক আহমেদকে আমার রাখা হয় জানো? কারণ হচ্ছে মোস্তাক আহমেদ তো আগে থেকেই ছিল পররাষ্ট্রমন্ত্রী, অন্যের রাষ্ট্র পর, আগে থেকেই মোস্তাক আহমেদ পর ছিল, বুঝতে পারছো? এবং সে বঙ্গবন্ধুকে মেরে ফেলার পরে সে কিন্তু আইন চেঞ্জ করে দেয়, অর্থাৎ বাংলাদেশের
প্রথম পররাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীকে খন্দকার মোস্তাক আহমেদ। তাহলে এরা আর একবার রিক্যাপ করি, বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি বা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী, যে প্রধানমন্ত্রী সেই প্রতিরক্ষা মন্ত্রী মুজিবনগর সরকার কে ছিল? তাজউদ্দিন আহমেদ। যদি বলা হয় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। বুঝতে পারছো? যদি বলি যে বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কে, অ্যান্সার কি হবে? শেখ হাসিনা। কারণ প্রধানমন্ত্রী প্রতিরক্ষা পার্টটা দেখে। অর্থমন্ত্রী মুজিবনগর সরকারের মন টাকা চায় বা মানি মনসুর, অর্থমন্ত্রী এম মনসুর আলী। বুঝতে পারছো? স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে AHM কামরুজ্জামান। ঠিক আছে। আর খন্দকার মোস্তাক আহমেদ এটা হচ্ছে পররাষ্ট্র আইনমন্ত্রী, আমরা মোটামুটি জানলাম। এখন চলে আসি, সেটা হচ্ছে খেয়াল করো, এবার আসি তিনটা জিনিস, ইম্পর্টেন্ট টপিক খেয়াল করো। প্রধান সেনাপতি সর্বাধিনায়ক করছি বঙ্গবন্ধু শেখ মুজিব, ওটা পারলাম। এখন আসি ভাইয়া প্রধান সেনাপতি, তিন বাহিনীর প্রধান MAG ওসমানী, প্রধান সেনাপতিকে MAG ওসমানী। ঠিক আছে, MAG ওসমানী। এখন যদি বলি খেয়াল করো, সেনাপতি মানে তিন বাহিনীর প্রধান, সেই তিন বাহিনীর এক বাহিনী হচ্ছে সেনাবাহিনী। এই সেনাবাহিনীর প্রধান বা চিফ অফ স্টাফ সে ছিলেন হচ্ছে কর্নেল MA রব। খেয়াল করো ভাইয়া, এটা কিন্তু আসম আব্দুর রব না, এটা হচ্ছে কর্নেল MA রব। আসম আব্দুর রব কিন্তু দেশরা মার্চ পতাকা উত্তোলন করেই খালাস। বুঝতে পারছো ভাইয়া? এবং বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দিয়েই সে খালাস। আচ্ছা, আর এটা হচ্ছে আলাদা। সেনাবাহিনীর প্রধান চিফ অফ স্টাফ ইনি ছিলেন, দেখো ভাইয়া, কর্নেল MA রব, কর্নেল MA রব। তাহলে খেয়াল করো, তাহলে সেনাবাহিনীর প্রধান MA রব, চিফ অফ স্টাফ MA রব, সেনাবাহিনীর প্রধান MA রব, চিফ অফ স্টাফ MA রব। আচ্ছা গেল। এখন যদি বলি সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান কে ছিল? বিমান বাহিনীর প্রধান ছিলেন গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। কি খন্দকার ভাইয়া? AK খন্দকার। AK তে কি হয়? AK তে হয় কি হয়? আকাশ হয়। AK তে আকাশ, আকাশে কি চলে? বিমান। তাহলে গ্রুপ ক্যাপ্টেন আকাশ খন্দকার মানে বিমান খন্দকার, যেটাই বলো বিমান বাহিনীর প্রধান গ্রুপ ক্যাপ্টেন, বিমান মানেই আকাশ, আকাশ খন্দকার, AK খন্দকার। ভেরি ইম্পর্টেন্ট। এখন খেয়াল করো, এটা যেহেতু আমি পরপর লিখছি, চিফ অফ স্টাফ এর নিচে কে বলতো? ডেপুটি চিফ অফ স্টাফ। তার মানে AK খন্দকারের দুইটা উপাধি ছিল, সেটা ছিল বিমান বাহিনীর প্রধান এবং চিফ অফ স্টাফের নিচে ডেপুটি চিফ অফ স্টাফ। হ্যাঁ, তাহলে আপনি আরেকবার বলেন। সেটা হচ্ছে খেয়াল করো, আমি ফ্রেশ করে দিচ্ছি, জাস্ট খালি দেখো যে প্রধান সেনাপতি সর্বাধিনায়ক শেখ মুজিব, সেনাপতিকে সেনাপতি হচ্ছে ওসমানী, MAG ওসমানী। ঠিক আছে। এরপরে হচ্ছে ভাইয়া সেনা প্রধান বা চিফ অফ স্টাফ কর্নেল MA রব। বুঝতে পারছো? আর ডেপুটি চিফ অফ স্টাফ তার নিচে বা বিমান বাহিনীর প্রধান আকাশ খন্দকার, AK খন্দকার। ঠিক আছে। তাহলে তোমরা জাস্ট আমাকে এখন কমেন্ট করে পাঠাবা যে মুজিবনগর সরকারের চিফ অফ স্টাফ কে ছিলেন, চিফ অফ স্টাফ কে ছিলেন। ঠিক আছে। আচ্ছা গেল। এখন আমরা সেক্টরগুলোতে আসি। দেখো আমরা কিন্তু একটা সুবিধা দেখছো, আমরা অনলাইন আজকে অফলাইন ক্লাসগুলো করছি, যার কারণে কিন্তু আমরা খুব দ্রুত এগোতে পারছি এবং তোমরা অনেক ধরতে পারছো, কারণ সবাই তোমাদের একবার করে পড়া। এবং এখন একটু পরে এমনি খাওয়ার সময় আমরা হচ্ছে একটা 1 ঘন্টার মধ্যে একটা রিক্যাপ করার চেষ্টা করছি। তাহলে এটা দেখো কি হলো, যে বাংলাদেশের সেক্টর ছিল কয়টা? সেক্টর ছিল হচ্ছে আমার 11টা সেক্টর, 64টা সাবসেক্টর। কি বললাম? 11টা সেক্টর, 64টা সাবসেক্টর। এই সেক্টর কমান্ডার, বীর শ্রেষ্ঠদের পরিচিতি, ভাস্কর্য দিবস, এগুলো নিয়ে আমাদের নেক্সট অনলাইন ক্লাস আসবে নেক্সট শুক্রবারে। বুঝতে পারছো? সুতরাং এখন হতাশ হওয়ার কিছু নেই যে ভাই আপনি সেক্টর বাইপাস করে চলে যাচ্ছেন। না, সেক্টর, বীর শ্রেষ্ঠদের পরিচিতি আমরা সবকিছুই পড়াবো, বাট আমাদের একটু সময় দিতে হবে। আজকে তাহলে একটা মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে মুক্তিযুদ্ধের সাব সেক্টর কয়টা? 64টা। কোনটা মুক্তিযুদ্ধের ব্যতিক্রম ধর্মী সেক্টর? এটা হচ্ছে ভাইয়া 10 নং সেক্টর। ভাইয়া কয় নং সেক্টর? ভাইয়া 10 নং সেক্টর। এবং এটাই হচ্ছে আমাদের নৌ সেক্টর। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের নৌ সেক্টর। বাংলাদেশের প্রথম নৌবহরের নাম কি? নৌবহরের নাম হচ্ছে বঙ্গবন্ধু নৌবহর। এই যে 11টা সেক্টরে ভাগ করেন কে? MAG ওসমানী, MAG ওসমানী। এবং MAG ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান হিসেবে ঘোষণা করা হয়, সেটা হচ্ছে তেলিয়াপাড়ার হেডকোয়ার্টার। কি বললাম ভাইয়া? তেলিয়াপাড়ার হেডকোয়ার্টারে মুক্তিবাহিনীর প্রধান ঘোষণা করা হয়। এখন প্রশ্ন হবে বা হয়েছে, তেলিয়াপাড়া কোথায় বলো তো? সিলেটে। এটা BCS এর প্রশ্ন যে তেলিয়াপাড়া কোথায়? সিলেটে। তেলিয়াপাড়া কোথায়? যদি আরো স্পেসিফিক ভাবে বলি, সিলেটের হবিগঞ্জে। বুঝতে পারছো? সিলেটের হবিগঞ্জে। আচ্ছা বুঝলাম। ভাই ওরা কি কমেন্ট করছে যে হচ্ছে? হ্যাঁ, আনিশা, সবাই সেজুকি, সবাই MA রব। আচ্ছা আচ্ছা আচ্ছা, MA রব। ইয়েস। আচ্ছা এখন ওয়াচিং কত আনুমানিক? ওয়াচিং কত ভাইয়া?
68। ওকে, ঠিক আছে ভাই। তাহলে ভাই কথা হচ্ছে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি এটা ছিল কোথায় বলো ভাইয়া? এটা হচ্ছে আমার হবিগঞ্জ, সিলেটে, বুঝতে পারছো? তা আসলে হয় কি, যে যখন আমাদের যুদ্ধটা আক্রমণ করলো আমাদের সেনাবাহিনী, তখন যেটা হলো যে আমাদের নেতা যারা ছিল সবাই কলকাতায় চলে গেল। মুজিবনগর সরকারটা গঠন করে শপথ করেই 8 নং থিয়েটার রোড কলকাতা চলে গেলেন। ঠিক আছে, এখন আর্মি পার্সন যারা ছিলেন তারা আর কলকাতায় গেলেন না, তারা সিলেটের এক গলি ঘুপচি তেলিয়াপাড়া, হবিগঞ্জের তেলিয়াপাড়াতে তারা গিয়ে একটা যুদ্ধ রণকৌশল নিয়ে আলোচনা শুরু করলেন, বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করলেন। তাহলে ভাই এটাই প্রশ্ন, কি প্রশ্ন, যে বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করেন কি? এমএজি ওসমানী। এই ভাগটা কোথায় করা হয়েছিল? তেলিয়াপাড়া, হবিগঞ্জে। অর্থাৎ আমাদের যে মুক্তিযুদ্ধের রণকৌশল বা ওয়ার স্ট্র্যাটেজি, এটার নাম কি? তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। ওকে, ঠিক আছে, তাহলে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি এটা হচ্ছে আমার কোথায় ভাইয়া? সিলেটে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলাদেশের ওয়ার স্ট্র্যাটেজি তার নাম হচ্ছে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল, রণকৌশল। পড়িয়েছি সর্বাধিনায়ক কে? বঙ্গবন্ধু শেখ মুজিব। সেনাপতিকে? এমএজি ওসমান। ঠিক আছে, এখন খেয়াল করো, এই জিনিসটা হচ্ছে আমরা একটু পড়বো। আমরা জানি যে আজকে অফলাইন ক্লাসে যারা আমাদের পোর্শনে ছিল তাদেরকে এই গল্পটা অনেক বলেছি, যে কারা ক্র্যাক প্ল্যাটুন ছিল, কারা হচ্ছে ব্রাদার্স প্ল্যাটুন ছিল। ঠিক আছে, তাহলে মুক্তিযুদ্ধের বিখ্যাত গেরিলা দলের নাম কি? ক্র্যাক প্ল্যাটুন। এটা কয় নম্বর সেক্টর বলো ভাইয়া? 2 নং সেক্টর। ঠিক আছে, মুক্তিযুদ্ধ সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী হয়েছিল কয় নম্বর সেক্টরে? 2 নং সেক্টরে। আর ব্রাদার্স প্ল্যাটুন বলা হয় কয় নম্বর সেক্টরে বলো ভাইয়া? এটা হচ্ছে 11 নং সেক্টরকে, 11 নং সেক্টর। তাহলে ভাইয়া ক্র্যাক প্ল্যাটুন 2 নম্বর সেক্টর, ব্রাদার্স প্ল্যাটুন 11 নম্বর সেক্টর। আমরা একটু বলি, নেক্সট দিন পড়বো হচ্ছে বিভিন্ন সেক্টর কমান্ডার। তার আগে একটু বলি যে আমরা হচ্ছে 11 নং সেক্টর কমান্ডারের নাম পড়বো। তার নাম হচ্ছে কর্নেল তাহের, যিনি মুক্তিযুদ্ধে তার একটি পা হারিয়েছিলেন। ঠিক আছে, এখন এই 11 নং সেক্টরকে বলা হয় ব্রাদার্স প্ল্যাটুন। কেন? কারণ এই 11 নং সেক্টরেই আমার কর্নেল তাহের, তার 11 জন ভাই, আপন 11 জন ভাই, সবাই এক একজন কর্নেল মেজর ছিলেন। এরা সবাই মিলে ওই সেক্টরটা একাই সামলাইছিল, বুঝতে পারছো ভাইয়া? এ কারণে 11 নং সেক্টরের কে বলা হয় ব্রাদার্স প্ল্যাটুন। ব্রাদার্স বলতে কর্নেল তাহেরের ভাইরা মিলে ওই সেক্টরটা সম্পূর্ণ চালিয়েছিল। ঠিক আছে, 11 নং সেক্টর, এই জন্য বলা হয় 11 নং সেক্টরকে বলা হয় ব্রাদার্স প্ল্যাটুন। গেল। এখন আসি ভাই 2 নং সেক্টর। তাহলে আমরা জানি যে এটা মনে খুব মজা করে পড়ায়, বাংলাদেশের সব থেকে 2 নম্বরের কাজগুলো কোথায় হয়? ঢাকায় হয়। তাহলে 2 নং সেক্টরের মধ্যে পড়ছে কে ভাইয়া? ঢাকা। কে পড়ছে ভাইয়া? ঢাকা পড়ছে 2 নং সেক্টরের মধ্যে। এখন খেয়াল করো ভাইয়া, দেখো বিদেশের একটা লোক বাংলাদেশের কোনো গলি ঘুপটি চিনুক আর না চিনুক, ঢাকা শহরের নাম সবাই জানে, ঢাকা শহর চেনে। অনুরূপ ভাবে পাকিস্তানের সেনাবাহিনী পুরো বাংলাদেশের কিন্তু কিছু চেনে না। কোনটা চিনতো বলো তো? একমাত্র ঢাকা শহরটাই ভালোভাবে চিনতো। একমাত্র ঢাকা শহরের গলি ঘুপচিয়ে পাকিস্তানের সেনাবাহিনী খুব ভালোভাবে চলতো, যার কারণে ঢাকা শহরেই যুদ্ধ সব থেকে দীর্ঘস্থায়ী হয়েছে। ঢাকা শহর কোন সেক্টরের মধ্যে? 2 নং সেক্টরের মধ্যে। এ কারণে বলেছি যে মুক্তিযুদ্ধ দীর্ঘস্থায়ী হয়েছিল কয় নং সেক্টরে? 2 নং সেক্টরে। ঠিক আছে, ব্রাদার্স প্ল্যাটুন 11 নং সেক্টরে। এবার আসি, যেহেতু 2 নং সেক্টরে অনেক দিন ধরে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ সামাল দেওয়ার জন্য আমাদের দরকার ছিল কিছু সুশিক্ষিত ক্র্যাক পোলাপান। ওই সময় যারা হচ্ছে স্বাধীন বাংলাদেশের শিক্ষিত ঘরের ছেলে পেলে, যেমন জাহানারা ইমামের ছেলে রুমি, এরপরে হচ্ছে আমার ভাইয়ের রক্ত রাঙানো গানটির সুরকার আলতাফ মাহমুদ, প্রাক্তন মুক্তিযুদ্ধ মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া, বুঝতে পেরেছো? এবারে আগুনের পরশমণি সিনেমাতে আমরা দেখেছি বদিউল হক বদি। এরকম বিশেষ কয়েকজন ব্যক্তি যারা হচ্ছে বড় লোকের খুব শিক্ষিত ছেলে, যাদেরকে যুদ্ধ শেখালে তারা খুব ভালো যুদ্ধ করতে পারবে। কারণ ঢাকা শহরের যে পাকিস্তানি বাহিনীরা ছিল, এরা তো ট্রেন বাহিনী ছিল, এদের সাথে নর্মাল কৃষক শ্রমিক যুদ্ধ করে পারবে না, বুদ্ধিতে পারবে না। এজন্য আমাদের দরকার ছিল বুদ্ধিযুক্ত কিছু লোকজন, যারা বুদ্ধিমান প্লাস শিক্ষিত প্লাস যুদ্ধ করতে পারবে প্লাস তরুণ, বুঝতে পেরেছো? তো এই তরুণরাই ঢাকা শহরে গেরিলা অ্যাটাক শুরু করে। তারা ছিল ক্র্যাক। তাদের যদি বলা হতো ভাই তোরা হোটেলের বাইরে আক্রমণ কর, হোটেলের বাইরে বোম ফেলা, ওরা হোটেলের ভিতরে গিয়ে বোম ফেলাইতো, বুঝতে পারছো? ওরা বলতো পাকিস্তানিদের দূর থেকে ফায়ার কর, ওরা কাছে গিয়ে মাইন পুঁতে ফায়ার করতো। তো এটা ছিল গেরিলা দল, খুব দুঃসাহসী, তার নাম হচ্ছে ক্র্যাক প্ল্যাটুন। তাহলে এটা কোথায়? ঢাকা শহর, মানে 2 নং সেক্টর। তাহলে ঠান্ডা মাথায় বললাম এই জায়গাটা একটু বোঝার জন্য। ব্রাদার্স প্ল্যাটুন 11 নম্বর সেক্টর, ক্র্যাক প্ল্যাটুন 2 নং সেক্টর। সব থেকে দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়েছিল কয় নম্বর সেক্টরে ভাইয়া? 2 নং সেক্টরে। এখন তাহলে লেখা আছে মুক্তিযুদ্ধ চলাকালে ছাত্র ছাত্রীদের নিয়ে কোন বাহিনী তৈরি হয়? সেটা হচ্ছে মুজিব বাহিনী তৈরি হয় ছাত্র ছাত্রীদের নিয়ে। ঠিক আছে, এটা অনেক সময় একটু আসে। এখন আমাদের যুদ্ধে জাস্ট হচ্ছে অনেকের অবদান দেখো, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। তাহলে তোমরা আমাকে প্রশ্ন কমেন্ট করে জানাবে, সেটা হচ্ছে ক্র্যাক প্ল্যাটুন কয় নং সেক্টরের আন্ডারে ছিল? ক্র্যাক প্ল্যাটুন, সহজ প্রশ্ন। এখন আসি হচ্ছে, খেয়াল করো যে ইন্দিরা গান্ধী, ঠিক আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ইনি মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন করেন। ঠিক আছে, এবং সবথেকে বড় বিষয়,
যে 1 কোটি শরণার্থীদেরকে ওরা আশ্রয় দেন। এটা খুবই একটা মানবতাকারী কাজ হয়েছিল। বাট যাই হোক, আমাদের বিভিন্ন রাজনৈতিক ঝামেলার কারণে আমরা তার অবদানটাকে একটু দেরিতে হলেও স্বীকার করেছি। হ্যাঁ, আসলে তিনি মারা গেছেন তো বহুত আগে। 2011 সালে তাকে স্বাধীনতা সম্মাননায় ভূষিত করা হয়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আসলে ইন্দিরা গান্ধী 1 কোটি শরণার্থীদের আশ্রয় দেন, মুক্তিযোদ্ধাদের থাকা খাওয়া প্রশিক্ষণের ব্যবস্থা করেন এবং 2011 সালে স্বাধীনতা সম্মাননায় ভূষিত করেন আমাদের সরকার। দেরি হয়ে গেছে তারপরেও। এটা খুব ইম্পর্টেন্ট যে দেখো, খেয়াল করো, যদি একটু গল্প বলি, সেটা হচ্ছে রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর আর হচ্ছে আমাদের জর্জ হ্যারিসন, এরা দুইজন বন্ধু ছিলেন। এখন ভারতে থাকার কারণে পণ্ডিত রবিশঙ্কর তিনি দেখেছেন বাংলাদেশের উপর কি একটা অত্যাচার হচ্ছে। এটা ফ্যাক্স যুগে তার বন্ধু ইংল্যান্ডের জর্জ হ্যারিসন, বিটলস ব্যান্ডের যে বিখ্যাত একজন গায়ক, তাকে পাঠিয়েছিলেন, দোস্ত যে তুই একটু আমেরিকা একটা কনসার্টের ব্যবস্থা কর, তাহলে কি হবে, একটু জনমতটা প্রকাশ পাবে, তা না হলে পুরো আমেরিকা জানলে সারা বিশ্ব জানবে। এ কারণেই দেখো, বন্ধুর অনুরোধ রাখতে গিয়ে জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশ এটা হচ্ছে আয়োজন করলো। বিসিএস এর প্রশ্ন যে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় হয়েছিল ভাইয়া? হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের কোথায়? ম্যাডিসন স্কোয়ারে। কয় তারিখ? 1 আগস্ট 1971। সঙ্গীত দলের নাম কি? বিটলস। বুঝতে পারছো? তার সাথে তাকে সঙ্গ দিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর। ইনি কি করেছিলেন? মেনলি সেতার বাদক, ওই অনুষ্ঠানে সেতার বাজিয়েছিলেন। বুঝতে পারছো কথা ভাইয়া? খেয়াল করো, জর্জ হ্যারিসন লোকটা কিন্তু ইংল্যান্ডের, লোকটা কোথাকার? ইংল্যান্ডের। বাট কনসার্ট ফর বাংলাদেশ এটা হয়েছে কোথায়? ভাইয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। একবার রিভিউ করেন, সেটা হচ্ছে ইংল্যান্ডের নাগরিক, বিটলস ব্যান্ডের গায়ক জর্জ হ্যারিসন ইংল্যান্ডের নাগরিক। বাট তিনি তার বন্ধু পণ্ডিত রবিশঙ্করের অনুরোধে 1 আগস্ট 1971 যুক্তরাষ্ট্রে ম্যাডিসন স্কোয়ারে, কোথায়? নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন। সেখানে সেতার বাজান তার বন্ধু পণ্ডিত রবিশঙ্কর। বুঝতে পেরেছো? এতটুকু পারলেই হবে। ওরা কমেন্ট করছে যে 2 নং সেক্টর। তাহলে হচ্ছে আমার ব্রাদার্স প্লাটুন 11 নম্বর সেক্টর, আর 2 নং সেক্টর হচ্ছে ক্র্যাক প্লাটুন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা পড়লাম। এখন আসি ভাই, খেয়াল করো, সাইমন রিং আর অ্যালেন গিন্সবার্গ। এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন করা হয় পাকিস্তানি বর্বরতা সবার প্রথম কে আমার বিশ্ব মাধ্যমে প্রকাশ করেছিলেন? অ্যান্সার হবে হচ্ছে সাইমন রিং। কি বললাম? পাকিস্তানি বর্বরতা সর্বপ্রথম খবর কে আমার ফোকাস করেন? বলা হচ্ছে সেটা হচ্ছে ভাইয়া সাইমন রিং। ট্রাঙ্ক ক্র্যাশ রিভল্ট ইন পাকিস্তান, এই শিরোনামে খুবই ইম্পর্টেন্ট ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করেন। খেয়াল করো, সাইমন রিং আমাদের মুক্তিযুদ্ধের যে বর্বরতা, উনি কিন্তু ব্রিটিশ। দেখো, সাইমন রিং কিন্তু ব্রিটিশ। ঠিক আছে? উনিও ব্রিটিশ, জর্জ হ্যারিসনের মতো। তো উনি হচ্ছে ডেইলি টেলিগ্রাফ পত্রিকার এক সম্পাদক ছিলেন। উনি আমার এই যে বর্বরতার খবর সর্বপ্রথম জনমাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেন, সাইমন রিং। ঠিক আছে? এটা জানলাম। আমরা জানলাম, এটাকে পড়ছি, 7ই মার্চের ভাষণ কোন পত্রিকায় ছাপা হয়? দ্য গার্ডিয়ান। 7ই মার্চের ভাষণ দ্য গার্ডিয়ান পত্রিকায় ছাপা হয়। আর পাকিস্তান বর্বরতার খবর প্রথম ছাপা হয় দ্য টেলিগ্রাফ পত্রিকায়। টেলিগ্রাফের কে প্রকাশ করেন? সাইমন রিং। উনি একজন বিদেশি ছিলেন। ঠিক আছে? আচ্ছা, এবার আসছি হচ্ছে অ্যালেন গিন্সবার্গ। ইনি কেমন কবি? ইনি কিন্তু দেখবে মার্কিন কবি। আচ্ছা, এখানে একটা গল্প বলি। অ্যালেন গিন্সবার্গ, এখানে হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, আমাদের বিখ্যাত ঔপন্যাসিক, ভারতীয় উপমহাদেশের কলকাতার সুনীল গঙ্গোপাধ্যায়ের বন্ধু ছিলেন মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ। কবির বন্ধু, বাদকের বন্ধু একটুকে দেখছি যে সেতার বাদকের বন্ধুকে জর্জ হ্যারিসন। বুঝতে পারছো? রবিশঙ্কর এখানেও কিন্তু কবির বন্ধু কবি সুনীল গঙ্গোপাধ্যায় তাকে চিঠি লিখে পাঠাচ্ছে, দোস্ত আসলে বাংলাদেশে খুব ঝামেলা হচ্ছে, তুই যদি একবার এখানে এসে দেখিস তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারবি। তা ও প্রথমে জিনিসটাকে পাতা দেয় না, কারণ যুদ্ধ ছুটেছে মার্চ মাসে। পরে ঠিক আছে বন্ধুর অনুরোধ ফেলতে সেপ্টেম্বর মাসে অ্যালেন গিন্সবার্গ আসে নৌকায় করে। দুই বন্ধু যশোরের যে বর্ডারগুলো আছে এই বর্ডারগুলোতে ওরা ঘুরতে থাকে এবং যে বিভৎসতা পাকিস্তানি বাহিনীর ওদের চোখে পড়ে, এটা দেখে গিন্সবার্গের মন খুব খারাপ হয়ে যায়। ঠিক আছে? তাই এ কারণে এটা হচ্ছে উনি একটা গল্প লেখেন, কবিতা লেখেন, সেপ্টেম্বর অন যশোর রোড, এবং এটা 151 নাম্বার লাইন, এবং হচ্ছে উনি তার হচ্ছে সুরারোপও করেন, সেপ্টেম্বর অন যশোর রোড। এটা হচ্ছে 151টা লাইন। তাহলে খুবই ইম্পর্টেন্ট, মার্কিন কবি। এটাও কিন্তু বিসিএস এর প্রশ্ন ভাইয়া, 2বার আসছে 44-39, যে মার্কিন বিসিএস এর কি বলে, সরি মার্কিন বিসিএস না, অ্যালেন গিন্সবার্গ, এটা হচ্ছে আসছে বিসিএস এর প্রশ্ন, যে সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটা কার লেখা? অ্যালেন গিন্সবার্গ, মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ। ঠিক আছে? এটা কত লাইন? 151 লাইন। এবং এতটাই তার মন খারাপ ছিল, শুধু সে কবিতা লিখে ক্ষান্ত হন নাই, কবিতার সাথে কবিতাটাকে গানে রূপ দেন, গানের সুরও নিজে করেন। যদি ইন্টেলেকচুয়াল প্রশ্ন করা হয় যে সেপ্টেম্বর অন যশোর রোড গানটির সুরকারকে,
সুরকারও কিন্তু অ্যালেন গিন্সবার্গ। তাহলে কি বললাম, অ্যালেন গিন্সবার্গ একই সাথে সেপ্টেম্বর 49 কবিতা লেখেন, এরপরে সেটাকে গানে রূপান্তর করেন, সুরও উনি নিজে দেন। কোন কবি? মার্কিন কবি। ঠিক আছে, এরপরে আমরা যেটা একটা ব্যাপার একটু খেয়াল করব, যে সেটা হচ্ছে যে একটু বলি, তাহলে কথা হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাও যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ কোন পত্রিকায় ছাপা হয়েছিল। সাইমন রিং টেলিগ্রাফ তো বলেছি, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ কোন পত্রিকায় ছাপা হয়েছিল, কিন্তু বিসিএস এর প্রশ্ন খুব আসে। এখন খেয়াল করো, সেটা হচ্ছে উইলিয়াম এস অডারল্যান্ড। ঠিক আছে, উইলিয়াম এস অডারল্যান্ড। এখানে ভাইয়া সবাই যারা ক্লাস করেছো বা করনি আমি জানি না, বাইরের অনেকে থাকতে পারো, এই ব্যাপারটা একটু মাস্টার বুকে ঠিক করে নিবা। এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, খেয়াল করো। ওডারল্যান্ড, দেখো লেখা আছে নেদারল্যান্ডস বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক, একটু উল্টে যাবে ভাইয়া, এটা হবে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত নেদারল্যান্ডের নাগরিক। মানে এখানে একটু উল্টে গেছে, কি বললাম, নাগরিক হবে নেদারল্যান্ডসের, বংশোদ্ভূত হবে অস্ট্রেলিয়ার। অর্থাৎ নাগরিক হবে কোথায়? নেদারল্যান্ডসের, বংশোদ্ভূত হবে অস্ট্রেলিয়ায়। সংক্ষেপে পড়বা ভাইয়া, দেখো ওডারল্যান্ড নেদারল্যান্ড, ওডারল্যান্ড নেদারল্যান্ড, ওডারল্যান্ড নেদারল্যান্ড, পোদারল্যান্ড না, ওডারল্যান্ড। কি বললাম? ওডারল্যান্ড নেদারল্যান্ড। বুঝতে পারছো ভাইয়া? তাহলে ওডারল্যান্ড কোন দেশের নাগরিক ছিলেন? অ্যান্সার হবে নেদারল্যান্ড। বা কোন জাতি ছিলেন? ডাচ জাতি, নেদারল্যান্ড বা ডাচ। যদি নেদারল্যান্ড বা ডাচ অপশনে না থাকে তখন হবে হচ্ছে অস্ট্রেলিয়া। আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পারছো, আমার তো বোঝা গেছে। তাহলে ওডারল্যান্ড মেনলি কে ছিলেন ভাই বলো ভাই? ওডারল্যান্ড নেদারল্যান্ড, ওডারল্যান্ড নেদারল্যান্ড। ঠিক আছে, নেদারল্যান্ড না থাকলে অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। তাহলে উনি কি করেন? উনি দেখো খেয়াল করো, বিদেশিরা বলছি, বিদেশিরা বাংলাদেশের কোনো এলাকা চেনে না, কি চেনে? ঢাকা শহর চেনে। ঢাকা শহর কয় নম্বর সেক্টর? 2 নং সেক্টর। তাহলে খেয়াল করো 2 নং সেক্টরে ভাই এসিরা একটু টেম্পারেচার যদি একটু কমিয়ে দেয় ভালো হয়। আচ্ছা, তাহলে কি বললাম, সেটা হচ্ছে যে 2 নং সেক্টরে কে যুদ্ধ করেন বলো ভাইয়া? সেটা হচ্ছে ওডারল্যান্ড, ওডারল্যান্ড। এখন এটা খুব আসে, মুক্তিযুদ্ধে বিদেশি হিসাবে একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম কি? এই সেই নেদারল্যান্ডের ওডারল্যান্ড। বুঝতে পারছো? তাহলে সামারাইজ করেন, ওডারল্যান্ড নেদারল্যান্ড। যদি অপশনে না থাকে নেদারল্যান্ড, তাহলে অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। এবং ইনি কি করেন? ইনি ঢাকা শহরটা ভালোভাবে চিনতেন, 2 নং সেক্টরে যুদ্ধ করেন। বুঝতে পেরেছো? এবং মুক্তিযুদ্ধে বিদেশি খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা, অ্যান্সার কি হবে? ওডারল্যান্ড, ওডারল্যান্ড। আচ্ছা ঠিক আছে, জানলাম। আচ্ছা এখন দেখো, আমরা জাস্ট একটা বক্স, এই বক্সটা আমরা ঠিক আছে একবারই হচ্ছে পুড়িয়ে ফেলি। দেখো সেটা হচ্ছে যে কি আছে বক্সটা, খেয়াল করো। 21শে ফেব্রুয়ারি, সব তোমার জানা জিনিস। 21শে ফেব্রুয়ারি কবে? 21শে ফেব্রুয়ারি 1952। 8 ফাল্গুন বলেছি, ম্যাক্সিমাম ডেটগুলো কবে বলো ভাইয়া? বৃহস্পতিবার। ঠিক আছে, গেল। এখন দেখো আগরতলার ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হয় কবে? 22 ফেব্রুয়ারি 1969। আগরতলার মামলা প্রত্যাহার। আর তারপরের দিন 23 ফেব্রুয়ারি 1969 তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধিটা দেন ডিসকোর্স ময়দান। বুঝতে পেরেছো? আচ্ছা এখন ঐতিহাসিক ভাষণ কবে? 7ই মার্চ। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের জাতীয় ঐতিহাসিক দিবস কবে? 7ই মার্চ। তাহলে 7ই মার্চকে বলা হয় জাতীয় ঐতিহাসিক দিবস। কালরাত্রি কবে? 25শে মার্চ কালরাত্রি। মুজিবনগর সরকার গঠন হয় কবে? 10 এপ্রিল। শপথ গ্রহণ কবে? 17ই এপ্রিল। শপথ গ্রহণ কবে বলো ভাইয়া? 17ই এপ্রিল। ঠিক আছে, বুদ্ধিজীবী হত্যা 14ই ডিসেম্বর 1971। বিজয় লাভ হচ্ছে বিজয় দিবস 16ই ডিসেম্বর 1971। এটাও কিন্তু ভাই দেখো ভাইয়া বৃহস্পতিবার। বুঝতে পেরেছো? এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? খুবই আসে 10 জানুয়ারি 1972। ঠিক আছে, জাস্ট রিক্যাপ করা। আমরা জানি আমাদের পড়া খুব দ্রুত হয়ে যাচ্ছে, কমেন্ট করেছো ওটার দ্য গার্ডিয়ান। আচ্ছা আচ্ছা, অনেকে নামে পড়া হচ্ছে, তাদের দ্য গার্ডিয়ান পত্রিকা সর্বপ্রথম 7ই মার্চের ভাষণটা ছাপা হয়। বুঝতে পেরেছো ভাইয়া? আর টেলিগ্রাফে হচ্ছে সাইমন রিং সর্বপ্রথম পাকিস্তানের যে বর্বরতা এটার কথা প্রকাশ করেন। ঠিক আছে, এখন আমরা চলে আসি হচ্ছে, খেয়াল করো এই বক্সটা হচ্ছে আমার একটু ইম্পর্টেন্ট, এটা আমরা কিভাবে পড়বো খেয়াল করো। সেটা হচ্ছে ক্লাস প্রায় শেষ পর্যায়ে, আর 10 মিনিট হয়তো ক্লাস নিবো আমরা। দেখো খেয়াল করো, স্বাধীনতা সংগ্রামে দেশের প্রথম শহীদ, সেটা হবে হচ্ছে শহীদ আসাদ। শহীদ আসাদ মৃত্যু কবে? 20 জানুয়ারি 1969। তার মানে শহীদ আসাদ দিবস কবে? 20 জানুয়ারি 1969। ঠিক আছে, এখন যদি বলি স্বাধীনতা সংগ্রামে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবীর নাম কি? অ্যান্সার হবে শামসুজ্জোহা। জোহা স্যার মারা যান 18ই ফেব্রুয়ারি 1969। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়নের প্রভাষক, যার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্ফুলিঙ্গ নামে একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে। কনক কুমার পাঠক সেই ভাস্কর্যের হচ্ছে স্থপতি। বুঝতে পেরেছো? তাহলে স্বাধীনতা সংগ্রামে দেশের প্রথম
দেশের প্রথম শহীদ ছিলেন হচ্ছে আমার ডক্টর শামসুজ্জোহা। ওটাই কমেন্ট করছে না ওটা মোটামুটি? আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো, সেটা হচ্ছে ভাইয়া পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ কই হয় বলছিলাম? 18ই মার্চ নীলনকশা হয়, 19 মার্চ গাজীপুরের জয়দেবপুরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সবার আগে একটা প্রতিরোধ করার চেষ্টা করে। তাহলে 19 মার্চ 1971 গাজীপুরের জয়দেবপুরে সবার প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। এখন খেয়াল করো ভাইয়া, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কে বলো ভাইয়া? শঙ্কু সমজদার। শঙ্কু সমজদার, এই জায়গাটা আমি আরেকটু ক্লিয়ার করি ভাই, আরেকবার বলি, সেটা কি সেটাও খেয়াল করো ভাইয়া। প্রথম পয়েন্ট আর 4 নম্বর পয়েন্ট আমি আর মার্ক করবো না, তোমাদেরকে দেখাই দেবো। এই পয়েন্টটা খেয়াল করো আর এই পয়েন্টটা খেয়াল করো, দুটোতেই কমন হচ্ছে প্রথম শহীদ। কি বললাম? প্রথম শহীদ। একজন মুক্তিযুদ্ধে প্রথম শহীদ আর একজন স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ। খেয়াল করো ভাইয়া, স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ হচ্ছে শহীদ আসাদ, আর মুক্তিযুদ্ধে প্রথম শহীদ হচ্ছে শঙ্কু সমজদার, এবং প্রথম বুদ্ধিজীবী শহীদ ডক্টর শামসুজ্জোহা। তিনটা ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম? সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের কোনো সমস্যা? স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ যিনি হচ্ছেন শহীদ আসাদ, আর মুক্তিযুদ্ধে প্রথম শহীদ ইনি হচ্ছেন শঙ্কু সমজদার, আর যেটা বললাম প্রথম শহীদ বুদ্ধিজীবী হচ্ছেন আমার ডক্টর শামসুজ্জোহা। তাহলে মুক্তিযুদ্ধে প্রথম শহীদ শঙ্কু সমজদার, স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ শহীদ আসাদ। আসাদ দিবস কবে? 20 জানুয়ারি 1969। 20 জানুয়ারি 1969। ঠিক আছে, তাহলে এতটুকু বুঝলাম। এখন খেয়াল করো পরেরগুলা। বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার কে? বিমান মল্লিক। বিমান মল্লিক ডাক টিকিটের ডিজাইনার। প্রথম পাকিস্তানি হানাদার মুক্ত জেলা বৃহত্তর যশোর। যশোর কিন্তু 6 ডিসেম্বরই স্বাধীন হয়ে গিয়েছিল। বুঝতে পারছো আমার কথা? মোটামুটি বোঝা গেছে যে আমরা জানলাম যে বিমান মল্লিক ডাক টিকিটের ডিজাইনার, বিমান মল্লিক ডাক টিকিটের ডিজাইনার, প্রথম শত্রু মুক্ত জেলা হচ্ছে যশোর। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম শহীদের নাম কি। ঠিক আছে, ওকে। এখন আমরা চলে আসি হচ্ছে এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু সাহিত্যের কথা। এটা আমরা ডিটেলস নেক্সট ক্লাসে পড়াবো। জাস্ট আজকে হচ্ছে আমরা একটু জাস্ট ওভারভিউ করছি। ঠিক আছে, কি ওভারভিউ? খেয়াল করো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম প্রামাণ্যচিত্রের নাম স্টপ জেনোসাইড। তাহলে স্টপ জেনোসাইডে জহির রায়হানে এটা ইম্পর্টেন্ট। প্রথম প্রামাণ্যচিত্রের নাম হচ্ছে স্টপ জেনোসাইড। কে করেছেন? জহির রায়হান। জেনোসাইডে জহিরে খেয়াল করো, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাসের নাম কি ভাইয়া? প্রথম উপন্যাস হচ্ছে খেয়াল করো ভাইয়া রাইফেল রুটি আওরাত। রাইফেল রুটি আওরাত কে লিখেছেন? আনোয়ার পাশা। একটু গল্প বলি। আমরা জানি আনোয়ার পাশা হচ্ছেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের 1971 সালের 14 ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের একজন আনোয়ার পাশা। বুঝতে পেরেছো? তা দেখো, উনি কিন্তু 14 ডিসেম্বর মারা যান। তখনও কিন্তু যুদ্ধ মোটামুটি শেষ হয় নাই, যুদ্ধের তখনও বিভৎসতা চলে আসছে। কিন্তু মানুষের দেশপ্রেম কতটা বেশি যে একজন লেখক উনি কিন্তু জাস্ট যুদ্ধ শুরু হওয়ার পরেই 2-3 মাসের মধ্যেই একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস লিখে গেছেন। উনি তো জানেন না যে 14 ডিসেম্বর উনি মারা যেতেন। ঠিক আছে, জানেন না। তাহলে তারপরেও কিন্তু আমরা একটা উপন্যাস পেয়েছি তার কাছ থেকে। কি দেখো, পূর্ব কেমনে? আওরাত আনোয়ার। কি বললাম বলো ভাইয়া? আওরাত আনোয়ার। আওরাত আনোয়ার। আওরাত আনোয়ার। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস। সমস্যা হচ্ছে ভাইয়া? আওরাত আনোয়ার। ওকে, এখন আসি প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা। তার নাম হচ্ছে ওরা 11 জন, চাষী নজরুল ইসলাম। চাষী নজরুল ইসলাম। তাহলে আবার রিক্যাপ করি, সেটা হচ্ছে প্রথম প্রামাণ্যচিত্র স্টপ জহির, স্টপ জেনোসাইড, জহির রেহান, জহির রেহান। ঠিক আছে, প্রথম উপন্যাস রাইফেল রুটি আওরাত আনোয়ার। আওরাত আনোয়ার। আনোয়ার কি? পাশা। রাইফেল রুটি আওরাত কে লিখেছেন? আনোয়ার পাশা। প্রথম সিনেমা মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র কি? ওরা 11 জন। পরিচালকের নাম হচ্ছে চাষী নজরুল ইসলাম। ঠিক আছে, আমার কথা আমি বুঝতে পেরেছি আশা করি। এখন আসি মুক্তিযুদ্ধের প্রেরণায় প্রথম ভাস্কর্য। ভাই খেয়াল করো তো, প্রথম ভাস্কর্য খেয়াল করো, যেখানে প্রথম আক্রমণ প্রতিরোধ হয়েছিল 19 মার্চ গাজীপুরের জয়দেবপুর। বুঝতে পারছো? এখানে প্রথম প্রতিরোধ হয়। তা এখানে কিন্তু 19 মার্চ প্রথম প্রতিরোধ হয়। এ কারণেই এই শরণার্থের জন্য এই স্মরণে এখানেই প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য বানানো হয়। এটাকে বলা হচ্ছে জাগ্রত চৌরঙ্গি। তাহলে জাগ্রত চৌরঙ্গি কোথায়? দেখা যাবে সব জাগ্রততে জয়দেবপুরের আবার এটা কোথায়? গাজীপুরে, ওখানেও জয়দেবপুর কোথায়? গাজীপুরে, ওখানেও আব্দুর রাজ্জাক, সেখানেও বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য কোনটা? জাগ্রত চৌরঙ্গি।
আব্দুর রাজ্জাক স্থপতি, গাজীপুরের জয়দেবপুরে এটা আছে। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো মুক্তিযুদ্ধ ভিত্তিক দেশের প্রথম জাদুঘর নির্মিত হয় কোথায়? প্রথমে ছিল 96 সালে সেগুন বাগিচায়, পরে আগারগাঁওয়ে স্থানান্তর হয়। তো যুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর প্রথম সেগুন বাগিচায়, পরে হচ্ছে আগারগাঁওয়ে স্থানান্তরিত হয়। বুঝতে পেরেছো? আশা করি মোটামুটি বোঝা গেছে। তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাসের নাম কি? অত বড় নাম কমেন্ট না করলেও হবে, সাংকেতিক নাম বললেই বুঝতে পারবো তোমার মাইন্ড ভাই কমেন্ট করছে। ঠিক আছে, ক্লাসের প্রায় শেষ পর্যায়ে, আমাদের আর মাত্র 2টা বক্স আছে, তাহলে মোটামুটি আমরা শেষ করে ফেলবো। দেখছো ভাইয়া, অফলাইন ক্লাস করার পরে অনলাইন ওই টপিক পড়ার সুবিধাটা কি? আমাদের আজকে ইচ্ছা ছিল যে টপিকটা কিন্তু চেঞ্জ করে নিয়ে আসবো। ভাইয়া বললেন যে আজকে তো মুক্তিযুদ্ধ ভিত্তিক টপিক, এগুলো 100% ম্যাথ, জন্য এটাই তোমরা রাখো, স্টুডেন্টরা আরেকবার 1 ঘন্টার মধ্যে ব্রেন ফ্রেশিং একটা রিফ্রেশমেন্ট করুক, ওদের মুখস্থ হয়ে যাবে, কারণ শুনলে মনে থাকে। ঠিক আছে, এটা কেন? এখন আসি, খেয়াল করো যে মহিলা মুক্তিযোদ্ধা, এটা আসে খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা কয়জন ভাইয়া? 2 জন। খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা 2 জন। ঠিক আছে, আসি তাহলে খেয়াল করো, ডাক্তার সেতারা বেগম, ইনার আরেকটা পদবি আছে কি? ইনি হচ্ছে ক্যাপ্টেন। তাহলে কি বললাম? ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম। তাহলে দেখো সেতারা বেগমের উপাধি কয়টা? একটা হচ্ছে ডাক্তার, আরেকটা হচ্ছে ক্যাপ্টেন, 2টা উপাধি। এজন্য 2 নং সেক্টরে উনি যুদ্ধ করেছেন। যদি প্রশ্ন হয় প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধার নাম কি বলতো ভাইয়া? সেটা হবে হচ্ছে ডাক্তার সেতারা বেগম, ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম। উনি ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন এবং হাসপাতালে তার ডিউটি ছিল যুদ্ধের সময়। তাহলে এতটুকু জানি যে সেতারা বেগম, ডাক্তার ক্যাপ্টেন, 2টা উপাধি, 2 নং সেক্টর। আর হচ্ছে প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মহিলার নাম কি বলো ভাইয়া? তার নাম হচ্ছে ডক্টর ক্যাপ্টেন সেতারা বেগম, উনি ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন। আচ্ছা, তারামন বিবি, তোমার মনির ভাইয়া খুব মজা করে পড়ায়, আমি যত মজা করে পড়াতে পারি না, মনির ভাই খুব মজা করে পড়ায়। যে ভাইয়া তোমার খুব মন চাইছে তারা দেখবা, তাহলে তুমি কি তারা কখন দেখতে পারবা বলো তো? রাত 11টায় তারা দেখতে পারবা। তাহলে এই জন্য বলছো ভাইয়া তোমার মন চাইছে কি দেখবা? তারা দেখবা। তাহলে রাত কয়টা? 11টা, মানে 11 নং সেক্টরে যুদ্ধ করছে ভাইয়া তারামন বিবি। বুঝতে পারছো? তারামন বিবি কয় নম্বর সেক্টর বলা ভাইয়া? 11 নং সেক্টর। আচ্ছা, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মহিলা, তাকে নিয়ে লেখা বই বীর প্রতীকের খোঁজে, করিমন বেয়া, করিমন, নসিমন, বসিমন, যাই বলো, মন থাকলেই তারামন। বুঝতে পারছো? তাহলে এটা পারলাম। এখন হিসেবে কাকন বিবি, কাকন বিবিতে কয়টা অক্ষর বলি? কাকন বিবিতে হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ কাকন বিবি নামটাতে 5টা অক্ষর। সুতরাং 5 নং সেক্টরে যুদ্ধ করেছে হচ্ছে কাকন বিবি, কাকন বিবি। এবং মুক্তি বেটি নামে কে পরিচিত? ইনি হচ্ছে কাকন বিবি, এবং ইনি কিন্তু একমাত্র খেতাববিহীন। কি বললাম ভাইয়া? ইনি হচ্ছে খেতাববিহীন, খেতাববিহীন। আচ্ছা, ওটা কি কমেন্ট করছে? ওই যে একটা উপন্যাস অনেকে আবার শর্ট করে শুধু অরা। আচ্ছা, মানে কোনটা? আওরাত, আওরাত, বুঝতে পেরেছি। রাইফেল রুটি আওরাত। ঠিক আছে, তোমরা আবার সংক্ষেপে লিখছো নাকি? RRA, রাইফেল রুটি আওরাত, RRA, ওটা বললেই হবে। ঠিক আছে, RRR একটা সিনেমার নাম, RRA হচ্ছে রাইফেল রুটি আওরাত, আওরাত আনোয়ার, আওরাত আনোয়ার। ওকে, কাকন বিবি হচ্ছে ভাইয়া দেখো 5 নং সেক্টরে যুদ্ধ করেছেন। আচ্ছা, উনি হচ্ছে মুক্তির বেটি নামে পরিচিত এবং খেতাববিহীন মহিলা মুক্তিযোদ্ধার নাম কাকন বিবি। খেয়াল করো, 3 জনের নাম আছে, ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম, তারামান বিবি, কাকন বিবি, 3 জনের নাম। এদের মধ্যে খেতাব পাইছে 2 জন, সেতারা বেগম, তারামান বিবি, 2 জনেরই বীর প্রতীক। দেখো, খেতাব প্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা 2 জন, খেতাব পায়নি, খেতাববিহীন 1 জন, কাকন বিবি। তাহলে তার খেতাব নাই, কোনো বীর প্রতীক নাই, তাহলে তার উপাধি কি? মুক্তি বেটি। তাহলে মুক্তি বেটি হচ্ছে কাকন বিবি, কাকন বিবি 5টা অক্ষর, 5 নং সেক্টর। মন চাইছে রাত 11টায় তারা দেখবো, তারামন বিবি হচ্ছে 11 নং সেক্টর। আর হচ্ছে প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা হচ্ছে ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম, ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট, ডাক্তার ক্যাপ্টেন, 2টা উপাধি, 2 নং সেক্টর। এতটুকু পড়লাম। আমাদের আর মাত্র 2টা টপিক পড়লে আজকের পড়া শেষ। দেখো, খেয়াল করো, এই টপিকটা ভাইয়া 100% ম্যাথ, এটা আমাদের পারতেই হবে, এটা আমাদের পারতেই হবে, এটা না পারলে হবে না। কারা কারা স্বীকৃতি দিয়েছে, কারা কারা স্বীকৃতি দিয়েছে? আচ্ছা, এটা যদি বলি যে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম এশিয়ার দেশ কোনটা? প্রথমে দিয়েছে ভুটান। তাহলে প্রথম দেশ ভুটান, প্রথম এশিয়া মহাদেশের দেশও ভুটান, 6 ডিসেম্বর 1971। সব ডেট লাগবে না, কয়েকটা লাগবে। এর 6 ঘন্টা পরে, 6 ডিসেম্বর 1971 ভুটান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। তার 6 ঘন্টা পরে ভারত একই দিনে আমাদেরকে স্বীকৃতি দেয়।
পাকিস্তান 22 ফেব্রুয়ারি, খুব একটা দরকার নাই, জাপান টাপান আছে, এতটা দরকার নেই। আমরা এতটুকু জানবো, বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান, বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ হচ্ছে ভারত। এতটুকু জানবো, একই দিনে দেয়। যদি পাকান্তি করে প্রশ্ন করে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী এশিয়ার প্রথম দেশ কোনটা, ভুটান। ঠিক আছে, এশিয়া বললেও ভুটান, প্রথম দেশ বললেও ভুটান, দ্বিতীয় দেশ বললে ভারত। ঠিক আছে, এতটুকু বুঝলাম। এখন তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কাকন বিবির উপাধির নামটা কি ছিল। ঠিক আছে, কাকন বিবির উপাধির নামটা কি ছিল, এতটুকু কমেন্ট করে জানাও। আচ্ছা, আশা করি খুব মোটামুটি পড়া হচ্ছে। খেয়াল করো, সেটা হচ্ছে যে একবারে আসছে কিনা। আচ্ছা, জাপান চীন খুব একটা দরকার নেই। চীন দেখো 31 আগস্ট 1975 বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে, যেহেতু চীন আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরোধিতা করেছিল, এ কারণে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে চীন 31 আগস্ট আমাদেরকে স্বীকৃতি দেয় 1975। দরকার নেই, ডেটটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, আসবে না আশা করা যায়। জাস্ট হচ্ছে আমরা একটু উঠে আসি। খেয়াল করো, এই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে ভাইয়া বুঝতে পারছো ভাইয়া, আমাদের কিন্তু এশিয়া মহাদেশ শেষ। কোন মহাদেশ শেষ? এশিয়া মহাদেশ শেষ। কোন দুইটা? আমাদের ভুটান প্রথম দেশ, ভারত হচ্ছে সেকেন্ড দেশ। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা আরব দেশ পরে পড়ছি। খেয়াল করো, উত্তর আমেরিকার কোন দেশটা আগে বাংলাদেশকে রিকগনিশন দিয়েছে? বারবাডোস। উত্তর আমেরিকা বারবাডোস। দক্ষিণ আমেরিকার প্রথম দেশ ভেনিজুয়েলা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। মুসলিমগুলো পরে পড়ি। ইউরোপীয় দেশ, সমাজতান্ত্রিক দেশ, পূর্ব জার্মানি। এই তিনটা একবার বলি। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম উত্তর আমেরিকার দেশ কোনটা? বারবাডোস। প্রথম দক্ষিণ আমেরিকার দেশ কোনটা? ভেনিজুয়েলা। খুব ইম্পর্টেন্ট। প্রথম ইউরোপীয় দেশ কোনটা? পূর্ব জার্মানি। প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা? পূর্ব জার্মানি। এখন বলতে পারবে পূর্ব জার্মানি কেন, জার্মানি না কেন? ভাই, আমরা জানি যে পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি দুইটা অনেকদিন দুই ভাগে ভাগ করা ছিল। ঠিক আছে, 1990 সালের আগ পর্যন্ত পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানির মাঝখানে বার্লিন দেয়াল ছিল, ওয়াল অফ বার্লিন। বুঝতে পারছো ভাইয়া? এবং 90 সালের পরে তাদের দুই দেশের লোকজন একত্রে মিলে যে ভাই ভাই নিজেকে বুকে জড়িয়ে ধরে বার্লিন ওয়ালটা ভেঙে ফেলে। বুঝতে পেরেছো? তারপরে থেকে জার্মানির নামটা আবার জার্মানি হয়ে যায়। তাহলে তখন কিন্তু নাম ছিল পূর্ব জার্মানি, দেখো 72 সালে নাম ছিল পূর্ব জার্মানি। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটা? পূর্ব জার্মানি। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা? পূর্ব জার্মানি। বুঝতে পেরেছো আমার কথা? এখন আসি ভাইয়া, এতটুকু গেল। এখন একটা এক্সট্রা, তাহলে আমরা এশিয়া মহাদেশ পড়ছি, প্রথম ভুটান, এরপরে ভারত। ঠিক আছে, এরপর আমরা পড়লাম উত্তর আমেরিকা, সেটা পড়লাম বারবাডোস। দক্ষিণ আমেরিকা পড়লাম ভেনিজুয়েলা। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, তাহলে এশিয়া শেষ, উত্তর আমেরিকা শেষ, দক্ষিণ আমেরিকা শেষ। প্রথম ইউরোপীয় দেশ কোনটা বলো? প্রথম সমাজতান্ত্রিক দেশ, প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি। বুঝতে পেরেছো? একটা মহাদেশ বাকি। তোমরা এখানে ফাঁকা জায়গা কোথাও লেখা আছে? আশা করি ফাঁকা জায়গাটা আছে। আমি একটু ফাঁকা জায়গাটা জাস্ট ফাঁকা জায়গা, আচ্ছা ফাঁকা জায়গা তো এখানেই লেখা যায়, ক্যান্সেল। সেটা হচ্ছে ধরলাম যে আরেকটা মহাদেশ, সেটা হচ্ছে আমি কি লিখি? ওশেনিয়া মহাদেশ। কি মহাদেশ? ওশেনিয়া। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যে মহাদেশে, ওশেনিয়া মহাদেশ থেকে প্রথম কে স্বীকৃতি দেয়? সেটা হচ্ছে টোঙ্গা। যাদের লেখা নাই একটু লিখে রাখো। তাহলে কি বললাম ভাই? ঠোঙ্গা না, টোঙ্গা। ওশেনিয়া মহাদেশ থেকে কোন দেশ বাংলাদেশকে দেয় স্বীকৃতি? অ্যান্সার হবে কি ভাইয়া? টোঙ্গা। অ্যান্সার কি? টোঙ্গা। ওশেনিয়া, টোঙ্গা। বলো ওশেনিয়া, টোঙ্গা। তাহলে যেটা বললাম, এশিয়া মহাদেশ থেকে প্রথম ভুটান, দেন ভারত, উত্তর আমেরিকা বারবাডোস, দক্ষিণ আমেরিকা ভেনেজুয়েলা, প্রথম ইউরোপীয় দেশ বা সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানি, ওশেনিয়া হচ্ছে টোঙ্গা। ওশেনিয়া কি? টোঙ্গা। বুঝতে পেরেছো আমার কথা? আশা করি বোঝা গেছে। তাহলে এতটুকু আমরা জানলাম, আমাদের মহাদেশ শেষ। এরপরে আমরা যারা পড়বো সেটা হচ্ছে মুসলিম দেশগুলো একসাথে পড়বো। কি দেশ পড়বো? হ্যাঁ, মুসলিম দেশ। খেয়াল করো, সেটা হচ্ছে যদি তোমাকে বলা হয় যে আফ্রিকান দেশ কই, তোমাদের প্রথম প্রশ্ন করা হয় মুসলিম দেশ, যে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করছে প্রথম মুসলিম দেশ কোনটা? অ্যান্সার হবে সেনেগাল। অ্যান্সার কি হবে? সেনেগাল। প্রথম মুসলিম দেশ সেনেগাল। এখন সেনেগাল কোন মহাদেশের বলো তো? আফ্রিকান মহাদেশের। তাহলে আমরা এখন কিন্তু একটা মহাদেশ বাকি ছিল, সেটা কি? আফ্রিকান মহাদেশ। বলা হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী আফ্রিকান মহাদেশের দেশের নাম কি? সেনেগাল। সেনেগাল কেমন দেশ? মুসলিম দেশ। তাহলে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে প্রথম মুসলিম দেশ কোনটা বলো ভাইয়া? সেনেগাল। ঠিক আছে, বলতে পারো ভাইয়া আপনি তো অ্যান্টার্কটিকা মহাদেশ বাদ দিচ্ছেন। হ্যাঁ, অ্যান্টার্কটিকা মহাদেশে তো মানুষ থাকে না, থাকে হচ্ছে কিছু প্রাণী। ওদের আর কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেবে? বুঝতে পারছো? ওখানে কোনো দেশ নাই, পেঙ্গুইন থাকে। এখন তুমি কিন্তু বের করতে পারো, পেঙ্গুইনের কাছে গিয়ে বলো যে বাংলাদেশ কবে আমাদেরকে স্বীকৃতি দিবি। বুঝতে পারছো? যদি ওরকম স্বীকৃতি দেয় ততদিন আমাদের তখন হচ্ছে এটা আসতে পারে কমেন্ট বক্সে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আফ্রিকান মহাদেশ সেনেগাল,
মুসলিম দেশ সেনেগাল, প্রথম আফ্রিকান দেশ সেনেগাল, প্রথম মুসলিম দেশ সেনেগাল। এতটুকু বুঝলাম, তাহলে এটা আমরা বুঝলাম। এখন যদি বলি যে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম এশীয় মুসলিম দেশ কোনটা? ইন্দোনেশিয়া। কোনটা বলো ভাইয়া? ইন্দোনেশিয়া। সাথে লিখে রাখো মালয়েশিয়া। তাহলে মালয়েশিয়াও কিন্তু আমার একসাথে আছে, দুইটা শিয়া একই দিনে। তাহলে আমরা বললাম প্রথম এশীয় মুসলিম দেশ, দুইটা শিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া একই সাথে একই দিনে 25 ফেব্রুয়ারি আমাদেরকে স্বীকৃতি প্রদান করে। অর্থাৎ যদি প্রশ্ন হয় বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম এশিয়ার মুসলিম দেশ কোনটা, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া প্লাস মালয়েশিয়া। বুঝতে পারছো? এখন তাহলে এবার আমরা খেয়াল করো ভাই, খেয়াল করো তো, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে মুসলিম দেশ সেনেগাল, প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। বুঝতে পেরেছো? প্রথম এশীয় মুসলিম দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। এখন তোমরা বলো তো ভাইয়া যে কোনো সমস্যা হচ্ছে ভাইয়া? দেখো বলেছে সেনেগাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তিনটা দেশ, সেনেগাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই তিনটা দেশের একটাও কি মধ্যপ্রাচ্যের দেশ? না। এই তিনটা দেশের একটাও কি আরব দেশ? না। তার মানে আমি কিন্তু সেনেগালকে বলতে পারি এটা একটা কি দেশ বলতো? অনারব দেশ। কি বললাম? এটা একটা অনারব দেশ। বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়াকেও বলতে পারি এটা একটা অনারব দেশ। প্রশ্ন করা হয় বাংলাদেশ কি স্বীকৃতি প্রদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটা, তাহলে কিন্তু কি হবে অ্যান্সার বলো ভাইয়া? সেনেগাল। এটা কেটে দাও, এটা এখান থেকে কেটে দাও, লাগবে না। এটা কেটে দাও, এটা পুরোপুরি কেটে দাও, এটা লাগবে না, শুধু সেনেগাল একটাই পড়ো। যদি সেনেগাল না থাকে তখন মালয়েশিয়া, এখানে উল্টা হয়ে গেছে। মালয়েশিয়া না থাকলে সেনেগাল না, আগে সেনেগাল, সেনেগাল না থাকলে দেন ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া। মানে বুঝতে পারছো? তাহলে ভাই আমি যদি আরেকটু রিক্যাপ করি, খেয়াল করো, তাহলে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল, প্রথম মুসলিম দেশ সেনেগাল, প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল। বুঝতে পারছো? প্রথম এশীয় মুসলিম দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। এত বুঝতে পারছো? তাহলে আমরা অনারব দেশ পড়লাম, বাকি কি থাকে ভাইয়া? আরব দেশ। যাহা আরব দেশ তাহাই মধ্যপ্রাচ্যের দেশ। অর্থাৎ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে ইরাক। মধ্যপ্রাচ্যের দেশকে বলো ভাইয়া? ইরাক। আরব দেশ কি? ইরাক। তাহলে ভাইয়া আমি একটু সামারাইজ করি, খেয়াল করো। ফার্স্টে আগে মুসলিম বলি। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম মুসলিম দেশ সেনেগাল, প্রথম আফ্রিকান দেশ সেনেগাল, প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল। তাহলে সেনেগাল তিনটা। সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকান দেশ, প্রথম মুসলিম দেশ, প্রথম অনারব মুসলিম দেশ। তাহলে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল, প্রথম মুসলিম দেশ সেনেগাল, প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল। তিনটা কেন? বাংলাদেশ স্বীকৃতি প্রদানকারী প্রথম এশিয়ার মুসলিম দেশ, দুইটা এশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। বুঝতে পেরেছো? বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ বা মধ্যপ্রাচ্যের দেশ কি হবে? ইরাক। বুঝতে পেরেছো? গেল। আর শুরুতে পড়েছিলাম বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী এশিয়ার প্রথম দেশ কোনটা? ভুটান। বা প্রথম দেশ কোনটা? একদম প্রথম কোনটা? ভুটান। সেকেন্ড কে? ভারত। ঠিক আছে। উত্তর আমেরিকা বারবাডোস, দক্ষিণ আমেরিকা ভেনিজুয়েলা। ঠিক আছে। এরপরে ইউরোপীয় দেশ বা সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানি। বুঝতে পারছো আমার কথা? ওশেনিয়া মহাদেশে টোঙ্গা। আশা করি মোটামুটি বুঝতে পারবা, না বুঝলে আরেকবার রিডিং নিজেরা পড়লে আশা করি বুঝতে পারবা। দেখি কেমন বুঝছো। একটা প্রশ্ন করি, বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দক্ষিণ আমেরিকার প্রথম দেশের নাম কি? দক্ষিণ আমেরিকার প্রথম দেশের নাম কি? ঠিক আছে। আচ্ছা, এখন এই বক্সটা পড়লে মোটামুটি আমাদের হচ্ছে পড়া শেষ। আচ্ছা দেখো, এটা খুব মজার একটা বক্স, কি নিচে কি আর আছে নাকি? আচ্ছা ঠিক আছে, এটা পড়লে আমাদের হচ্ছে পড়া, সেটা খুব খুব মজা করে পড়বো। এটাই হচ্ছে আমাদের ক্লাসের মেইন বিনোদন। লাস্টে কি বিনোদন? এটা হচ্ছে মেইন বিনোদন। ঠিক আছে, খেয়াল করো, সেটা হচ্ছে লেখা আছে মেইন বিনোদন। এখন এখন গেলে পুরো বিনোদন মিস। সেটা হচ্ছে কি বললাম? চাষী নজরুল ইসলামের, আমার দেখো তার যে বইয়ের নাম ছিল, তার বই না সরি, চলচ্চিত্র নাম, যে চলচ্চিত্রগুলো উনি সিনেমা পরিচালনা করেছেন, ওরা 11 জন, সংগ্রাম, হাঙর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ, ধ্রুবতারা। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে মনে করো যে মজা হয়েছে, তোমার মূল্যে খুব মজা করে পড়ায়। কি মজা করে পড়ায়? সেটা হচ্ছে একজন লোকের নাম ছিল, তার নাম ছিল নজরুল ইসলাম। সে কি করতো? কবিতা লিখতো না, সে চাষ করতো। এজন্য তার নাম কি? চাষী নজরুল ইসলাম। বুঝতে পারছো আমার কথা ভাইয়া? চাষী নজরুল ইসলাম সে হচ্ছে মনে করো চাষ করতো। এখন একদিন মাঠে চাষ করতে গেছে, তারপরে কি হয়েছে? পাকিস্তানের লোকজন আইসে সব হচ্ছে তার বউ বাচ্চা সহ
11 জন লোক আসছে পাকিস্তান থেকে, 11 জনরে উঠাই নিয়ে চলে গেছে, তাহলে 11 জনরে উঠাই নিয়ে চলে গেছে, বুঝতে পারছো? তাই এখন পাকিস্তানের জিপে ছিল তার বউ কি করছে, বউ হচ্ছে নদীর মধ্যে লাফ দিছে। এখন নদীর মধ্যে আসতে হচ্ছে হাঙর, পাকিস্তানি বাহিনী আবার এক পাশ থেকে মারছে গ্রেনেড। তাহলে কি হলো ভাইয়া, তার বউ কই যাবে, হাঙরের আক্রমণ খাবে নাকি হচ্ছে গ্রেনেডের হামলে মারা যাবে? তার বউ এখানে মারা গেল। তাই এখান থেকে তৈরি হইলো বিখ্যাত সিনেমা হাঙর নদী গ্রেনেড, ঠিক আছে? এখন বউয়ের শোকে তার পুরো পাগল প্রায় মতো অবস্থা, সে ভাবলো আমার জীবনে তো কিছু নাই, আমার জীবনে আমার বউ নাই, মানে আমার জীবনটা পুরো মেঘের পরে মেঘ, দুর্যোগের কালো ঘনঘটা আমার জীবনটাকে ছেয়ে দিয়েছে। সুতরাং আমি এখন থেকে মুক্তিযুদ্ধকে বিবেচনা করে আমি আর চাষ করব না, আমি এখন খালি সিনেমা বানাবো। এখন সিনেমা বানাতে গিয়ে দেখে সিনেমা খুব সংগ্রামের কাজ, খুব সংগ্রামের কাজ সিনেমা বানানো, এত সহজ না। সিনেমা বানাইতে গেলে 2 ঘন্টা কাজ করলে 5 ঘন্টা মাথায় খালি আকাশে খালি চাঁদের তারা ভাসে, বুঝতে পারছো? তাই এখান থেকেই তার সিনেমা বের হইলো। ওই যে 11 জন উঠায় নিয়ে গেছিল, তার নাম হয়েছে ভাইয়া ওরা 11 জন, সরি ওরা 11 জন, গোগারো না, ওরা 11 জন। এটা চাষী নজরুল ইসলাম, বুঝতে পারছো? তাহলে খেয়াল করে দেখো, ওরা 11 জনের পরিচালক চাষী নজরুল ইসলাম এবং সংগ্রামের পরিচালক চাষী নজরুল ইসলাম, হাঙর নদী গ্রেনেড চাষী নজরুল ইসলাম, ঠিক আছে? মেঘের পরে মেঘ চাষী নজরুল ইসলাম, ধ্রুপতারা চাষী নজরুল ইসলাম। এখন তিনি সিনেমাটা বানালো, ভালো কথা যে ওরা 11 জন অসম্ভব হিট করলো। কেমন হিট করলো ভাইয়া? মারাত্মক হিট করলো ভাইয়া, মারাত্মক হিট। এ কারণে পরের দিন ইত্তেফাক পত্রিকা সেখানে একটা সুন্দর কলাম ছাপানো। সেই কলামে লেখা ছিল যে যদি আমি লিখি চাষি 1100 হাঙর মেরে তাড়ালো, কি বললাম যে সেই ইত্তেফাক পত্রিকা খুব সুন্দর ক্যাপশন দিয়েছে, চাষি 1100 হাঙর মেরে তাড়ালো। কি বললাম? চাষি 1100 হাঙর মেরে তাড়ালো, চাষি 1100 হাঙর মেরে তাড়ালো। খেয়াল করো, চাষিতে, আচ্ছা আগে বলি পরে স্ক্রিনশট নাও। চাষিতে হচ্ছে চাষী নজরুল ইসলাম, তার প্রথম সিনেমা ডিরেকশন করেছে 11, মানে ওরা 11 জন, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র। শতে হচ্ছে সংগ্রাম, শতে কি সংগ্রাম, ঠিক আছে? হাঙরে হচ্ছে হাঙর নদী গ্রেনেড, হাঙর নদী গ্রেনেড এটা কার সিনেমা? এটা হচ্ছে আমার চাষী নজরুল ইসলামের সিনেমা, ঠিক আছে? মেরে মানে হচ্ছে মেঘের পরে মেঘ, মেঘের পরে মেঘ। তারালো, তারাতে মানে কি ভাইয়া? ধ্রুব তারা, তারা মানে কি বলো ভাইয়া? ধ্রুব তারা, ঠিক আছে? তাহলে কি বললাম? চাষি 1100 হাঙর মেরে তাড়ালো। এটা একটা স্ক্রিনশট নাও, আমি স্ক্রিনশট থেকে কি বললাম? চাষি 1100 হাঙর মেরে তাড়ালো। চাষি মানে চাষী নজরুল ইসলাম, 11 মানে ওরা 11 জন, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম সিনেমা যার পরিচালক চাষী নজরুল ইসলাম, সংগ্রামের পরিচালক চাষী নজরুল ইসলাম, হাঙর মানে হাঙর নদী গ্রেনেড ছবির পরিচালক চাষী নজরুল ইসলাম, মেরে মানে মেঘের পরে মেঘ চাষী নজরুল ইসলাম, তাড়ালো ধ্রুব তারা, এটা হচ্ছে চাষী নজরুল ইসলাম। নামটাগুলো তো খুব ইম্পর্টেন্ট, আমরা এই ক্যাপশনটা দিয়ে মনে রাখবো, চাষি 1100 হাঙর মেরে তাড়ালো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, তাহলে মনে থাকবে চাষি 1100 হাঙর মেরে তাড়ালো, চাষি 1100 হাঙর মেরে তাড়ালো। বুঝতে পারছো আমার কথা? এখন এখানে একটু আসি, সেটা হচ্ছে সিনেমাটা বের হয়েছে, সিনেমাটা মারাত্মক হিট পাইছে। এখন বাঙালির কাজ কি? বাঙালির সিনেমা হলে গিয়ে খালি সিনেমা দেখলে বুঝুক আর না বুঝুক খালি হাসবে, খালি কেলাবে, বুঝতে পারছো? তাহলে কথা হচ্ছে বাঙালি খুব আনন্দের হাসি আসে, খেয়াল করো। তাহলে খেয়াল করে যদি বলি যে আনন্দের হাসি হাসে কে? বাঙালি। আনন্দের হাসি হাসে কে? বাঙালি। আনন্দের হাসি কে হাসে? বাঙালি। তাহলে খেয়াল করো ভাইয়া, বাঘা বাঙালি আনন্দ, কার হাসি? কে হাসে? আনন্দ। তাহলে আনন্দের হাসি কে হাসে? বাঙালি। বুঝতে পারছো? আসলে মনে থাকে বাঘা বাঙালি, কার হাসি কে হাসে? আনন্দ, ঠিক আছে? এটা মোটামুটি বুঝলাম। তাহলে দেখো ওর পড়ছে উপরে ওরা 11 জন, সংগ্রাম, হাঙর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ, ধ্রুব তারা, এটা সবই কি ভাইয়া বলো? চাষী নজরুল ইসলাম। আমার কথা বুঝতে পারছো ভাইয়া? এখন খেয়াল করো, সেটা হচ্ছে যে এরপরে যেটা আমরা এরপরে কি একবারে এপিসোড শেষ করবো নাকি আচ্ছা আগে এই বছর শেষ করে আসি, ঠিক আছে? সেটা হচ্ছে কি বললাম ভাইয়া একটু বলেন খেয়াল করে দেখো, খেয়াল করে ওরা 11 জন, সংগ্রাম, হাঙর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ, ধ্রুবতারা, চাষী নজরুল ইসলাম। কার হাসি কে হাসে? বাঙালির হাসি, আনন্দ। আনন্দের হাসি কি হাসে? বাঙালি। আচ্ছা, এই হাসি দেখে আমাদের আতাউর রহমান আমাদের উপদেশ দিয়েছে, এখন অনেক রাত আর হাসিস না, আবার তোরা দয়া করে মানুষ রাত জাগিস না। বুঝতে পারছো ভাইয়া? তাহলে কি বললাম ভাইয়া যে এখন অনেক রাত, আবার তোরা মানুষ হলি না আর রাত জাগিস না। তাহলে কেমন? অনেক রাত আবার তোরা মানুষ। খান আতাউর রহমান, মার্ক আমার অবজেক্টিভ, খান আতাউর রহমান, এনার সিনেমাটা হচ্ছে এখন অনেক রাত, আবার তোরা মানুষ হ, আবার তোরা মানুষ হ। আমাকে বুঝতে পারছো? এখন খেয়াল করো, ম ম ম, মাটির ময়না, তারেক মাসুদ, মুক্তির গান, তারেক মাসুদ, ম ম ম ম ম। কি বললাম? মাটির ময়না তারেক মাসুদ, মুক্তির গান তারেক মাসুদ।
তোমরা জানো ওটা মজা করি, সেটা হচ্ছে কয়েকদিন আগে একটা সিনেমা রিলিজ হয়েছে সুরঙ্গ, দেখেছো কিনা সুরঙ্গ? এই সুরঙ্গে নায়ক আফরান নিশোর নাম ছিল মাসুদ। মাসুদ তুমি ভালো হয়ে যাও, সেই মাসুদ, বুঝতে পারছো? আর তার যে নায়িকা তার নাম ছিল ময়না। ময়না আমি মাসুদের কাছে যাবো না, কেন? কারণ মাসুদ চলে যায় বিদেশ, স্বামী বিদেশ। ময়না কি করে? মুক্তি চায়, বাকিটা সিনেমা থেকে দেখে নিবা। কি বললাম? ময়না, মাসুদের ময়না মুক্তি চায়। কি বললাম? মাসুদের ময়না মুক্তি চায়। কি বললাম ভাই? খেয়াল করো, মাটির ময়না, মাসুদের ময়না। মাসুদের ময়না কি চায়? মুক্তি চায়। মাসুদের ময়না, মাসুদের ময়না, মাসুদ মানে কি চায়? মুক্তি চায়। বুঝতে পারো? তাহলে মুক্তির গান, মাটির ময়না, তারেক মাসুদ, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন খেয়াল করি ভাই, খেয়াল করো, অনিল বাগচির একদিন, মোর্শেদুল ইসলাম, ভেরি ইম্পর্টেন্ট, খেলাঘর, মোর্শেদুল ইসলাম, আমার বন্ধু রাশেদ। খেয়াল করো, রাশেদ মোর্শেদ, রাশেদ মোর্শেদ, রাশেদ মোর্শেদ, বলি রাশেদ মোর্শেদ, রাশেদ মোর্শেদ। অনিল বাগচির একদিন, খেলাঘর, আমার বন্ধু রাশেদ, রাশেদ মোর্শেদ, রাশেদ মোর্শেদ। বুঝতে পারছো? তাহলে মোটামুটি আমরা দেখলাম। আরেকবার রিভিউ করি। ওরা 11 জন, সংগ্রাম, হাগর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ, ধ্রুবতারা, চাষী নজরুল ইসলাম, আনন্দের হাসি, হাসিকে বাঙালি। এরপরে আবার তোরা এই হাসি দেখে বলে কি, এখনো অনেক রাত, আবার তোরা মানুষ হ, অনেক রাত, মানুষ হয়েছে, মানুষ হ, খান আতাউর রহমান। এখন মাসুদের ময়না মুক্তি চায়, মাম, তারেক মাসুদ, মাটির ময়না, তারেক মাসুদ, মুক্তির গান। এখন হচ্ছে অনিল বাগচির একদিন, খেলাঘর, আমার বন্ধু রাশেদ, তার ডিরেক্টরকে মোর্শেদ, আমার বন্ধু রাশেদ মোর্শেদ। তাহলে আমার বন্ধু রাশেদ ছবির পরিচালককে মোর্শেদুল ইসলাম। চলে আসি, আমাদের আর হচ্ছে হয়তো একটা স্লাইড রয়েছে, এটা পড়লে আমাদের আজকের দিনের মতো শেষ। আচ্ছা খেয়াল করো, এটা বললে আমাদের শেষ। এখন এখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা মনিল ভাই খুব মজা করে পড়ায়, কার্টেসি ভাই মনিল ভাই। কি বলছে দেখো তো ভাইয়া, ধীরে বহে মেঘনা। এখন মনিল ভাই পড়ে না ধীরে বহে মেঘনা, না ভাইয়া পড়ে ধীরে বহে সাবানা। কি বলে? ধীরে বহে সাবানা, ধীরে বহে সাবানা। সাবানার কেন? সাবানার স্বামীকে আলমগীর, সাবানার স্বামীকে আলমগীর, এই জন্য ধীরে বহে মেঘনা, ধীরে বহে সাবানা, সাবানার স্বামীকে আলমগীর, অর্থাৎ ধীরে বহে মেঘনা, তার জন্য পরিচালক বলা ভাইয়া আলমগীর কবির, আলমগীর কবির। ঠিক আছে, রূপালী সৈকত, ধীরে বহে মেঘনা, আলমগীর কবির। বাংলা 24 বছরটা পড়ে নিবা। খেয়াল করো, এটা অনেক ইম্পর্টেন্ট। আলোর মিছিল আর অরুণোদয়ের অগ্নিসাক্ষী। খেয়াল করো, আগে পড়ি। আলোর মিছিল নারায়ণ ঘোষ মিতা, অরুণোদয়ের অগ্নিসাক্ষী সুভাষ দত্ত। বললাম আলোর মিছিল নারায়ণ ঘোষ মিতা, অরুণোদয়ের অগ্নিসাক্ষী সুভাষ দত্ত। দুইটা নামই তো মনে করো, মানে নামটা তো হিন্দুদের নাম, এটা হিন্দুদের নাম, এটা হিন্দুদের নাম, নামটা একটু কনফিউজ, মনে থাকে না। অন্যগুলো সবগুলো নাম মোটামুটি ফ্যামিলিয়ার, এই নামগুলো তো মনে থাকে না, আমার মনে থাকতো না। কি বললাম? আলোর মিছিল নারায়ণ ঘোষ মিতা, অরুণোদয়ের অগ্নিসাক্ষী সুভাষ দত্ত। খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, মিছিল মিতা। কি বললাম বলো? মিছিল মিতা গেল একটা, অগ্নি সাক্ষী সুভাষ, সাক্ষী সুভাষ খুবই আসে কিন্তু, খুবই গোলায়। কারণ যখন প্রশ্ন দিবে আলোর মিছিল ছবিটির পরিচালক কে, অপশনে মিতাও থাকবে, অপশনে সুভাষ দত্ত থাকবে, তোমার গোলাতে তুমি বাধ্য। অর্থাৎ মিছিল মিতা, সাক্ষী সুভাষ। বলো মিছিল মিতা, সাক্ষী সুভাষ, মিছিল মিতা, সাক্ষী সুভাষ। বুঝতে পারছো? মাসুদের ময়না, ময়না মুক্তি চায়, মাসুদের ময়না, ময়না মুক্তি চায়। আমরা মিছিল মিতা, সাক্ষী সুভাষ, সাক্ষী সুভাষ, মিছিল মিতা, ম ম স স, ম ম স স। জয়যাত্রা স্ফুলিঙ্গ, অনেক ইম্পর্টেন্ট, তৌকির আহমেদ, ট্রিপল স্টার। জয়যাত্রা স্ফুলিঙ্গ, ট্রিপল স্টার। খেয়াল করো, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, হুমায়ুন আহমেদ। আগুনের পরশমণি, শ্যামল ছায়া, হুমায়ুন আহমেদ। আগুনের পরশমণি, শ্যামল ছায়া, ডিরেক্টর কি? হুমায়ুন আহমেদ। ঠিক আছে, তাহলে ভাই কি বললাম? জয়যাত্রা, তৌকির আহমেদ, শ্যামল ছায়া, হুমায়ুন আহমেদ। জয়যাত্রা, তৌকির আহমেদ, শ্যামল ছায়া, হুমায়ুন আহমেদ। জয়যাত্রা, তৌকির আহমেদ, শ্যামল ছায়া, হুমায়ুন আহমেদ। ঠিক আছে, আবার মিছিল মিতা, সাক্ষী সুভাষ। ঠিক আছে, এখন আমরা একটু পড়ে আসছি, খেয়াল করো, মেঘের পরে মেঘ, এটা কিন্তু ডিরেক্টর চাষী নজরুল ইসলাম। এখন পড়বো মেঘের অনেক রং, তার নাম হচ্ছে হারুনুর রশিদ। খেয়াল করছো ভাই, মেঘের অনেক রং, হারুনুর রশিদ। মেঘের পরে মেঘ, চাষী নজরুল ইসলাম। মনে রাখবা, রং রশিদ, রং রশিদ, রং রশিদ। তাহলে মেঘের অনেক রং, রশিদ। মেঘের পরে মেঘ, চাষী নজরুল ইসলাম। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা এখন আসি প্রায় শেষের দিকে। রাবেয়া, নদীর নাম মধুমতি, ট্রিপল স্টার। জীবন ঢুলি, ট্রিপল স্টার। তানভীর মোকাম্মেল, তানভীর মোকাম্মেল হচ্ছে রাবেয়া, মধুমতি, জীবন ঢুলি, তানভীর মোকাম্মেল। বাচ্চু গেরিলা, বাচ্চু গেরিলা। কি বললাম বলো? বাচ্চু গেরিলা। তাহলে নাচতে দিচ্ছে বাচ্চু, বাচ্চু গেরিলা, বাচ্চু গেরিলা, বাচ্চু গেরিলা। পলাশ থেকে ধানমন্ডি, ট্রিপল স্টার।
আব্দুল গাফফার চৌধুরী। আমরা জানি আমার ভাইয়া রক্ত রাঙানো গানটির লেখক কে বলো ভাইয়া? আব্দুল গাফফার চৌধুরী। ঠিক আছে, পলাশী থেকে ধানমন্ডি, আব্দুল গাফফার চৌধুরী। এখানে একটু সামারাইজ করেন। আমরা প্রথমে বললাম হচ্ছে যে চাষি 1100 হাঙর মেরে তাড়ালো, চাষি নজরুল ইসলাম, ওরা 11 জন, প্রথম ছবি সতের সংগ্রাম, হাঙর মেরে, মেঘের পরে মেঘ, চাষি নজরুল ইসলাম, মেঘের অনেক রং, রং রশিদ, রং রশিদ, মেঘের অনেক রং হচ্ছে রশিদ। ঠিক আছে, মেরে তাড়ালো, ঠিক আছে, তাড়ালো মানে ধ্রুবতারা, সংগ্রাম ধ্রুবতারা হচ্ছে আমার তোমার কি বলে, আমি তো ভুলে গেলাম, মাঝে মধ্যে থট ব্লক হয়ে যায়। ঠিক আছে, চাষি নজরুল ইসলাম। আচ্ছা, এরপরে গেল, এখন আসি ধীরে বহে মেঘনা, ধীরে বহে সাবানা, আলমগীর কবির, রূপালী সৈকত, আলমগীর কবির। ঠিক আছে, আচ্ছা, এই সিনেমা দেখে বাঙালি বেশি হাসে, আনন্দের হাসি কে হাসে? বাঙালি। তাহলে হচ্ছে আনন্দ, এটা হচ্ছে বাঘা বাঙালি, কার হাসি কে হাসে? আচ্ছা, এই হাসি দেখে আতাউর রহমান বলে, অনেক রাতে জবাব, থাম হাসি থামা, মানুষ হ, মানুষ হ, এখন অনেক রাত, আবার তোরা মানুষ হ, খান আতাউর রহমান। বুঝতে পারছো ভাইয়া? খুবই আসে। এরপরে বললাম জয়যাত্রা তৌকির আহমেদ আর শ্যামল ছায়া হুমায়ুন আহমেদ, জয়যাত্রা তৌকির আহমেদ, শ্যামল ছায়া হুমায়ুন আহমেদ। বুঝতে পারছো? স্লাইডটা সবাই নিজে দেখে নিবা। গেল আগুনের প্রশ্ন, হুমায়ুন আহমেদ, নদীর নাম মধুমতি, জীবনঢুলি, তানভীর মোকাম্মেল। বুঝতে পারছো? মাসুদের ময়না মুক্তি চায়, তাহলে মাসুদ ম, তারেক মাসুদ, মাটির ময়না, মুক্তির গান, ম ম ম। ঠিক আছে, এরপরে যেটা ভুল হয়, আলোর মিছিল, নারায়ণ ঘোষ মিতা, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, সুভাষ দত্ত। তাহলে মিছিল মিতা, মিছিল মিতা, সাক্ষী সুভাষ, সাক্ষী সুভাষ, মিছিল মিতা, সাক্ষী সুভাষ। বুঝতে পারছো? বাচ্চু গেরিলা, বাচ্চু গেরিলা, বাচ্চু গেরিলা। লাস্ট পলাশী থেকে ধানমন্ডি, পলাশী থেকে ধানমন্ডি, আব্দুল গাফফার চৌধুরী। আশা করি অনেকক্ষণ ক্লাস করছো। আমি 10 মিনিট না বললেও পারতাম, কিন্তু এটাই ছিল মজার টপিক, এই জন্য ক্লাসটা 1 ঘন্টা পার হয়ে এখন 10 মিনিট হয়ে, তা নাহলে হতো না। আশা করি সবাই বুঝতে পারছো ভাইয়া। আজকের টপিকটা আমরা চেঞ্জ করতে পারতাম, আবার বলছি, কিন্তু কেন করিনি, কারণ এইটাই যাতে তোমাদের মাথায় ভালোভাবে গেঁথে যায়। মুক্তিযুদ্ধ টপিকটা সময় নিয়ে আস্তে আস্তে পড়ো। আশা করি পরে দেখা হবে নেক্সট অনলাইন ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি। সবার জন্য আশা করি সুন্দর ডিনার এবং সুন্দর স্বপ্ন ওয়েট করে আছে। পড়াশোনা ভালো। ধন্যবাদ, বাই বাই, টাটা। থাকবে।